নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। স্যার, একদিন ধরে কিছু খাইনি, 10 টাকা ভিক্ষা দেন। ধুর শালা, কোথা থেকে যে আসে এইসব ছেলে? কাজ করে খেতে পারিস না? কাজ দিলে তো আর ভিক্ষা করে খেতাম না স্যার। আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে দিন না স্যার, তাহলে অনেক বড় উপকার হবে স্যার। দূর হতো, আমি নিজেই কাজ খুঁজে পাই না, সেখানে তোকে কাজ দিব কি করে? যখন আপনার কাছেই কাজ নেই তখন আমার কাজে কেন বাধা দিচ্ছেন? তোর সাহস দেখছি কম না, তুই আমার মুখের উপর কথা বলছিস। দেখুন, খিদে যখন লাগে তখন বুঝতে পারা যায় ক্ষুধা কাকে বলে, তাই জ্ঞান না দিয়ে জানতো এখান থেকে। এইদিকে লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর আব্দুল ওখানে ভাবতে থাকে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এই শহরে কেউ কারো উপকার করে না, সবাই যে যার মতো করে চলতে থাকে। কিছুক্ষণ পর একটা মেয়ে আব্দুলের সামনে দিয়ে চলে যায় রিস্কায় করে। আব্দুল শুধু মেয়েটির দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরেই মেয়েটির পেছনে পেছনে দৌড়াতে থাকে। মেয়েটি ব্যাপারটা লক্ষ্য করে বলে, মামা, রিক্সা থামান তো। রিস্কাওয়ালা রিস্কা থামিয়ে দেয়, তাই আব্দুল তাড়াতাড়ি গিয়ে রিস্কার কাছে পৌঁছায়। ওই ছেলে, এভাবে আমার রিক্সার পিছনে কেন দৌড়চ্ছ? আপনার অন্য রিক্সার চাকার সাথে আটকে আছে, তাই সে কথা বলার জন্য আপনার পেছনে দৌড়াচ্ছি। তুই তো সত্যিই খুব ভালো ছেলে। তা কি নাম তোর? আমার নাম আব্দুল রহমান, সবাই আমাকে আব্দুল বলে ডাকে। আচ্ছা, তোমাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে আমরা প্রায় সেম বয়সের। আমার বয়স মাত্র 25 বছর। আমার তো 22 বছর। কিন্তু তোমার হাতে থালা কেন? তুমি কি ভিক্ষা করো? জি, ঠিক ধরেছেন। কিন্তু কেন? এই বয়সে ভিক্ষা করো, কাজ তো করতে পারো। সে অনেক দুঃখের কথা। এরপর আব্দুল সংক্ষেপে কিছু কথা বলতে থাকে। কিছুক্ষণ পর, এই নাও 1000 টাকা, এগুলো দিয়ে আজকে খেয়ে নিও। আব্দুল নিতে চায়নি, তবুও নদী দিয়ে যায় জোর করে। কিছুক্ষণ পর একটা বিএমডাব্লিউ গাড়ি এসে আর ওখান থেকে কয়েকজন লোক নেমে এসে দরজা খুলে দেয়। আব্দুল ভেতরে গেলে ওকে নিয়ে চলে আসে চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়িতে কেন এসেছে তার কারণটা এখন অজানাই থাক। পরের দিন আবার ছেঁড়া প্যান্ট পরে বের হয়। কিছুক্ষণ পর একটা ভার্সিটির সামনে এসে থামে। কিছুক্ষণ পর, 10 টাকা ভিক্ষা দেন ভাইয়া, 10 টাকা ভিক্ষা দেন আপু। এই, তোকে তো ভালো করে ছেলে মনে হচ্ছে, তুই ভিক্ষা কেন করছিস? ভাই, অভাবের জন্য ভিক্ষা করতে হচ্ছে। কি, তোর মতো এত সুন্দর ছেলে ভিক্ষা করে? তা কি করে হয়? তাছাড়া ভিক্ষা না করে কোনো কাজ করলেই তো পারিস। কি করব, শরীরে সমস্যা তাই কাজ করতে পারি না। অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। এই নে 100 টাকা, কিছু খেয়ে নিস। ধন্যবাদ ভাইয়া। এইদিকে কিছুক্ষণ পর নদী ও ওই ভার্সিটি থেকে বের হয়। কিন্তু আজকে নদী একা বের হচ্ছে না, নদীর সাথে আরও একটা মেয়েও বের হচ্ছে। কিছুক্ষণ পর, আরে আব্দুল, তুই এখানে? জি আপা, আমি এখানে। নদী, তুই কি এই ভিখারিকে চিনিস? আরে চিনব না কেন, এইটাই সেই ছেলে যার কথা আমি ওই দিন তোকে বলেছি। ও তাই বল। আচ্ছা, এখন তাহলে কি করা যায় এই ছেলেকে নিয়ে? দেখতে তো খারাপ না, কিন্তু এরকম ছেলে ভিক্ষা করে খাচ্ছে কেমন দেখায় না? কথাটা তো খারাপ বলিসনি। আচ্ছা প্রিয়াঙ্কা, তোদের বাড়িতে তো কাজের লোকের অভাব, তা ওকে নিয়ে গিয়ে রেখে দে। এই, তোর মাথা খারাপ নাকি? ওকে ঠিক মতো চিনি না, জানি না, এরকম ছেলেকে বললেই কি রেখে দেওয়া যায় নাকি? কথাটা ঠিক বলেছিস, কিন্তু আমাদের কিছু একটা তো করতে হবে। পরেরটা পরে দেখা যাবে, এখন চল আমরা যাই। আচ্ছা চল। এইদিকে আব্দুল শুধু প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে, কেননা কোনো কথাই বলতে পারছে না, শুধু প্রিয়াঙ্কার চলে যাওয়া দেখতে থাকে। কিছুক্ষণ পর আবির কল দেয়। বন্ধু, কোথায় তুই? এই তো ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে তো আমিও দাঁড়িয়ে আছি, কিন্তু তোকে তো দেখতেই পাচ্ছি না। আমি অন্য ভার্সিটিতে। আচ্ছা, একটু অপেক্ষা কর, আসতেছি। কিছুক্ষণ পর ওই অবস্থায় যাওয়ার আব্দুলকে দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে আছে। এতে বন্ধু, এটা কোনো নতুন ফ্যাশন নাকি? কেন, তুই জানিস না? জানি, কিন্তু এই ফ্যাশন তো অনেকটা ভিখারি আর রাস্তার টোকাইয়ের মতো লাগতেছে। সত্যি বলছিস? তাহলে তো অনেক ভালো লাগছে দেখতে।
চুপ কর এবার, চল ক্লাসে যাই। ওরা ক্লাসে যায়। কিছুক্ষণ পর স্যার এসে পড়াতে থাকে। স্যার তো আব্দুলকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, তার সাথে ভার্সিটির বাকি ছাত্রছাত্রীরাও। ওরা নিজেরাই বুঝতে পারছে না এখানে আসলে মূলত কি হচ্ছে। ক্লাস করে বের হয়ে আসে কিছুক্ষণ পর। আচ্ছা, তোকে তো গাড়ি করে আসতে দেখলাম না, তাহলে এলে কি করে? রিক্সায় করে এলাম। মজা করিস না তো? আরে দোস্ত, সত্যি মজা করছি না। আচ্ছা চল, তোকে বাড়িতে নামিয়ে দিই। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আবির আব্দুলকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আব্দুল বাড়ির ভেতরে ঢুকতে যাবে, কিন্তু সিকিউরিটি চিনতে পারছে না। পরে ওখানে থাকা মেশিনে ফিঙ্গার দেয়াতে দরজা খুলে যায়। এখন তো যেতে পারি। ওরা কোনো কথাই বলেনি, কেননা আব্দুলের পোশাকই এমন ছিল যে ওরা চিনতেই পারেনি। কিছুক্ষণ পর ভেতরে যাওয়া মাত্রই, মা, মা, দেখো ভিখারি এসেছে, তাড়াতাড়ি ভাত খাইয়ে ওকে বিদায় করো। দিন দিন অনেক ফাজলামো বেড়ে যাচ্ছে তোর। নিজের দিকে একবার কি তাকিয়ে দেখেছিস? তাকে দেখার কি আছে, সুন্দরী তো লাগছে। এটাকে যদি সুন্দর বলে তাহলে যা, সুন্দরটাকে কি বলবো? হয়েছে তোর কথা, তোকে যা বলেছি তা কি করেছিস? হুম, করে এসেছি। তা সবাই খুশি হয়েছে তো? হুম, হয়েছে। তার সাথে অনেক দোয়াও করেছি। কিন্তু ভাইয়া, এভাবে প্রতিদিন না গিয়ে যদি ওনাদের 3 লক্ষ করে টাকা দিয়ে দিই, তাহলে ওনার কিছু একটা করে নিজেদের খরচ তো চালিয়ে নিতে পারবে। কথাটা তো ঠিক বলেছিস। আচ্ছা কাল তাহলে চেক নিয়ে যাবি, আর সবাইকে চেক দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে আসবি। ভাইয়া, তুইও চল আমার সাথে। এতগুলো টাকা চেকে দিব, যদি বাহিরের কোনো লোক এসে ঝামেলা বাঁধিয়ে ফেলে। আচ্ছা যাবো আমি। আব্দুল, ঈশা দুজনেই খেতে আয়। আসছি মা। ওরা দুজনেই খাবার টেবিলে খাবার খাচ্ছে। তখন আব্দুলের আম্মু বলে, আব্দুল, তোকে একটা কথা বলার ছিল। কি কথা মা? বলছি, তুই তোর বাবার ব্যবসায়ে একটু হাত লাগা। উনি আর কতদিন এইভাবে একা বিজনেস সামলাবে? চিন্তা করো না মা, আর 6 মাস পর আমার পরীক্ষা। তখন আমার পরীক্ষা শেষ হলে আব্বুর সাথেও যাবো অফিসে। ততদিন আমি নিজের মতো করে চলবো। ওই তো তোর আব্বু চলে এসেছে। তা কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? বেশি কিছু না, মা বলতেছে তোমাকে বিজনেসের কাজে সাহায্য করতে। আমি 6 মাস পর তোমাকে সাহায্য করব, ঠিক আছে কি? ঠিক আছে, তাই হবে। বাবা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা বাবা, কীরকম মেয়ে তোমাদের পছন্দ? আমরা খুঁজতেছি ছেলে, আর তুই কিনা মেনিয়ে পড়ে আছিস। কিসের ছেলে, কার জন্য? কার জন্য আবার? ঈশার জন্য। মা, তোমাদের কি মাথা ঠিক আছে? ঈশা বয়স মাত্র 21 বছর, আর তোমরা ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। ওর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া চলবে না। আগে আমার বিয়ে হবে, তারপর ঈশার। এই তো আমার লক্ষ্মী ভাই, একদম আমার মনের কথা বলেছিস। কি আব্দুল, এরপর কি আর ভালো পাত্র পাবো? তারপরে দেখা যাবে। এখন যা নিয়ে কথা বললাম তাই তো তোমাদের বলা হলো না। সে বিষয়ে পরে জানাবো, তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন শুনি? তবে কোনো উল্টো পাল্টা প্রশ্ন কিন্তু করতে পারবে না। আরে, উল্টোপাল্টা প্রশ্ন কেন হবে? ঠিক আছে, তাহলে প্রশ্নটা করো। তুই প্রতিদিন এরকম পোশাক পরে কোথায় যাস বলবি কি? তুই কি আমাদের মান সম্মান সব ডুবিয়ে ছাড়বি? আরে মা, এরকমভাবে ঘুরলে লোকজনের সম্পর্কে জানা যায়, কিন্তু আমাকে তো কেউ এভাবে মোটেও চিনবে না। তাহলে তুমি শুধু শুধু কেন এত টেনশন করছো বলো তো মা? টেনশন থাকবে না? কয়েকদিন পর তো পড়াশোনা শেষ হবে, আর তুই কি না এই সব করে বেড়াস? সত্যি আবুল, এই সব করার মানে কি? আচ্ছা বাবা, তোমরা কি এই বাড়ির জন্য বৌমা চাও, নাকি দাজ্জাল কোনো মেয়েকে? অবশ্য ভালো মেয়েকে চাইবো, আমার একমাত্র ছেলে বলে কথা। কিন্তু এর সাথে এটার সম্পর্ক আসে কি করে? অনেক সম্পর্ক আছে বাবা, তুমি বুঝবে না। আমি আর বুঝতেও চাই না। এখন আমাকে এটা বল, এরপর কি করবি? সব সময় যা করি। এই বলে উঠে চলে আসে। কিছুক্ষণ পর আব্দুল ঈশাকে নিয়ে বের হয় বস্তিতে থাকা কিছু লোকদের সাহায্য করার জন্য। তাই ঈশাকে নিয়ে বস্তিতে আসে, আর সবার হাতে এক এক করে একটা চেক ধরিয়ে দেয়। চেক পাওয়ার পর, স্যার, এটা কি দিলেন?
এটা চেক দিলাম, এটাকে তোমরা ব্যাংকে গিয়ে দিলে তোমাদের অনেক অনেক টাকা দিবে। কি বললেন স্যার? এই কাগজটার দাম এত বেশি? শোনো, তোমাদের যা বলার জন্য আমি এসেছি। এই টাকা দিয়ে নিজেরা আগে নিজের বাড়ি ঠিক করবে, আর তার সাথে তোমাদের নিজেদের খরচও চালিয়ে নিতে পারবে। কিন্তু স্যার, আমরা কি করে খাবো? এই জন্য তো এই টাকা দেওয়া। তোমরা কিছু একটা ব্যবসা করবে, তাহলে তোমাদের ভালোই হবে। ঠিক আছে স্যার, আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের পরিবারের সবাই যেন সুখী থাকে। তাহলে আমরা এখন আসি, সাবধানে থাকবেন। ঈশা, চল তোকে ভার্সিটিতে নামিয়ে দেই। চল ভাইয়া। ঈশাকে নিয়ে ওখান থেকে আসতে যাবে তখনই বস্তিতে কিছু লোক আসে। ওরা বস্তিতে থাকা কিছু ঘর ভাঙতে থাকে। কিছুক্ষণ পর তার আগে এটা বল, তোরা কি এইভাবে ওদের ঘর কেন ভাঙছিস? বলতে হবে, না বলে তোদের এমন হাল করব যে নিজেকেও চিনতে পারবি না। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। মারামারিতে ছেলেটা আঘাত পায়। ওর সাথে কিছু ছেলে ছিল, ওদেরকেও মারতে থাকে। কিছু ছেলে পরে ওই ছেলেটাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। এইদিকে আব্দুল ঈশাকে নামিয়ে দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর আবারও রাস্তাতে থাকা বোতল কুড়াতে থাকে। তখন আবার নদী দেখে ফেলে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো না তো কি করব? আপনি তো ভিক্ষা করতেন, কিন্তু এখন তো টোকাই হয়ে গেলেন। কি করব, এখন ভিক্ষা খুবই কম পাই, তাই ভিক্ষা করে ছেড়ে দিয়েছি। তাছাড়া টোকাইগিরি করি কয়েকদিন, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা, তাই করুন। এদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। অন্যদিকে প্রিয়াঙ্কা দূর থেকে দাঁড়িয়ে নদীকে দেখতে পায়, তাই নদীর কাছে আসে। কি ব্যাপার রে, তুই এখানে কেন? আমি এখানে আছি তো, কি হয়েছে? অনেক কিছু। তুই এইভাবে এই ছেলেটার সাথে কি কথা বলছিস? অনেক কথা বাকি ছিল, তাই বললাম। এই যে মিস্টার, আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আপনারা বড়লোকের মেয়েদের সাথে এইভাবে কথা বলে ওদের থেকে অনেক কিছু আদায় করার প্ল্যান করেন, তাই না? ছি ছি আপা, আমাকে এত বড় অপবাদ দিয়েন না। ওই চুপ কর। এত বড় একটা ছেলে কাজ করে খেতে পারছিস না? বললাম তো এরকম ভারী কোনো কাজ করতে পারি না, শরীরে সমস্যা। আচ্ছা, কোনো অফিসে কেরানির চাকরি করতে পারবি? এই ধর, চা এগিয়ে দেওয়া, ফাইলপত্র এগিয়ে দেওয়া। হ্যাঁ পারবো। এই নে কার্ড, এখানে গিয়ে আমার নাম বলবি, তাহলেই হয়ে যাবে। তা আপা, আপনার নাম কি? রাবিতা মাহমুদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বললেই হবে। ঠিক আছে আপা, অনেক বড় উপকার করলেন। উপকারের কিছু না, এত বড় হয়ে ভিক্ষা করা, টোকাইগিরি করা ঠিক না। তাছাড়া নদী, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দুজনে চলে যাওয়ার পর আব্দুল ভাবতে থাকে। যতটা খারাপ আর অহংকারী মনে করেছিলাম, আসলে মেয়েটি দেখি ততটা অহংকারী না। এই মেয়েটি দেখি অনেক ভালো, তবে নদী মেয়েটাও খারাপ না। এদের দুজনের কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। আব্দুল এগুলো মনে মনে বলছিল, তখন কিছু লোক এসে আব্দুলের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার ভাই, আপনারা আমার সামনে কেন এসে দাঁড়িয়েছেন? তোকে মারার জন্য। কি বলছেন এইসব? তোর সাহস হয় কি করে আমাদের স্যারের ছেলেকে মারার? আপনাদের স্যারকে আর কাকেই বা আমি মেরেছি? তুই কি সবটা ভুলে গেলি এত তাড়াতাড়ি? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই ধর শালারে। এইদিকে ৬-৭ জন ছিল, বিদায় আব্দুল ওদের সাথে আর পেরে ওঠেনি। ওরা আব্দুলকে মেরে ওখান থেকে চলে যায়। এইদিকে রাস্তার কিছু ছেলে আব্দুলকে নিয়ে আসে হসপিটালে। ওখানে ২-৩ দিন আব্দুল হসপিটালেই ছিল। এইদিকে ওর বাড়ির সবাই টেনশনের উপর টেনশন করেই চলেছে। ৩ দিনের দিন আব্দুল বাড়িতে আসে, তাও ঠিক মতো চলাচল করতে পারছে না। ওকে দেখে ঈশা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে ভাইয়া তোর? দেখ, আমার কিছু হয়নি, আমি কিন্তু একদম ঠিক আছি। যদি ঠিক থাকিস তোর শরীরে ব্যান্ডেজ কেন? আর এতদিন কোথায় ছিলি? সেসব পরে জানাবো, এখন আমাকে রুমে দিয়ে আয়, আর কিছু খাবার আনতে বল বুয়াদের। বুয়া, আমি ভাইয়াকে উপরে নিয়ে যাচ্ছি, তোমরা খাবার নিয়ে আসো। এইদিকে আব্দুলের বাবা মা দুজনেই বাড়িতে চলে আসে, কেননা ওনারা অফিসে ছিল আর আব্দুলকে খুঁজছিল। এইদিকে ঈশা আব্দুলকে খাটে বসিয়ে দেয় আর খাবার খাওয়াতে থাকে। আব্দুল খাবার খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা তার কারণ তো আপনারা জানেন না। তাহলে চলুন আপনাদের সেই কারণটা জানাই। ভাইয়া, তুই এভাবে কাঁদছিস কেন?
এই যে তোর আমার চিন্তা হয়, আমার কষ্টতে তুই কাঁদিস। বারে, আমি না কাঁদলে আর কে কাঁদবে? আমার একটা মাত্র ভাই বলে কথা, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে আমার? এইদিকে আব্দুলের বাবা মা এসে কাঁদতে থাকে। আব্দুল ওনাদের সান্ত্বনা দিয়ে মোটামুটি শান্ত করে। আব্দুল, কারা তোকে মেরেছে? ওদের কি চিনতে পেরেছিস? না বাবা। ঠিক আছে, আমি পুলিশকে জানিয়ে দিচ্ছি। এদিকে আব্দুল ওর বাবাকে বলেনি, কারণ আব্দুল নিজের হাতে ওদেরকে মারবে। কেননা ওরা ছদ্মবেশে চিনল কি করে, এই জন্য কোনো কথা বলেনি। এইদিকে আব্দুলের মা আব্দুলের পাশে বসে ওর সেবা করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। নদী ও ইরা ভাবতে থাকে। কি রে, আব্দুল কি তোদের অফিসে গিয়েছে চাকরির জন্য? সেটাই তো বড় সমস্যা। আমি অফিসে বলে দিলাম গেলে যেন চাকরি দিয়ে দেয়, কিন্তু এখন তো দেখতেছি ছেলেটা মনে হয় কাজ করতে চাইছে না। এমনও তো হতে পারে ওর কাছে ভালো কোনো পোশাক নেই, সেজন্য যেতে পারছে না। তাছাড়া তুই তো জানিস ছেলেটা সবসময় বাজে আর ছেঁড়া পোশাকে আসে, তাই নতুন পোশাক পরে হয়তো যাওয়ার প্ল্যান করতেছে। হতে পারে। এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এইদিকে আরও 2 দিন পর আব্দুল সে আগের মতো টোকাইগিরি শুরু করে দিয়েছে। এবার নদীর বদলে প্রিয়াঙ্কা তা দেখে ফেলে, সেজন্য পেছন থেকে ডেকেই চলেছে। এই যে শুনছেন? কিন্তু আব্দুল কোনো পাত্তা দিচ্ছে না বলে গাড়ি আব্দুলের পাশে গিয়ে থামায়। গাড়ি থেকে নেমে সামনে যায়। কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকতেছি, কথা কি কানে যায় না? আসলে আমি শুনতে পাইনি, তাছাড়া নাম ধরে ডাকলে হয়তো শুনতে পেতাম। থাক সেসব কথা, এখন এটা বলুন আপনি কেন যাননি আমাদের অফিসে? আসলে আমার বুঝেছি, ভালো পোশাক নেই সেজন্য যেতে পারেননি, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই পোশাকে যাই কি করে বলুন? বুঝতে পেরেছি, এখন চলুন আমার সাথে। কোথায়? মরতে যাবেন আমার সাথে? আপনি মরতে যাবেন তাহলে আমাকে কেন শুধু শুধু নিয়ে যাচ্ছেন? আমি মরলে আমার পরিবারে কি হবে? যাই হওয়ার হবে, এখন গাড়িতে ওঠ। জি না, আমাকে যদি কিডন্যাপ করে নিয়ে যান? তুই কিন্তু এবার বেশি বলে ফেলছিস। তোর কি আছে যে তোকে কিডন্যাপ করব? ভালোর ভালো গাড়িতে ওঠ, নয়তো কি করবেন? আমি এখন লোক ডেকে বলবো যে তুই আমার সাথে অসভ্যতামি করেছিস। আপু, আপনার আল্লাহর দোহাই লাগে, আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আরে পা ধরতে হবে না, ছাড় বলছি, ছাড়। কেউ দেখে ফেললে কি ভাববে? যে যাই ভাবুক, আপনি ক্ষমা না করলে আমি পা ছাড়বো না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এখন পা ছেড়ে দিয়ে গাড়িতে ওঠ। আব্দুল পা ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আব্দুলকে নিয়ে চলে আসে একটা শপিং মলে। ওখানে নামতেই আব্দুল অবাক হয়ে গেল, কেননা এখানে এসে থামানোর কারণ আব্দুল এখনও বুঝতে পারছে না। তাকিয়ে না থেকে ভেতরে আসুন। ভিতর নিয়ে গিয়ে আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না তো? ওই যাবে কি তুই, নাকি জোর করে নিয়ে যাব তোকে? যাচ্ছি। আব্দুল এবার প্রিয়াঙ্কার পেছনে যেতে থাকে। একটা দোকানে নিয়ে যায়। ওখানে আব্দুলকে ওর পছন্দ মতো শার্ট, প্যান্ট, গেঞ্জি কিনে দেয়। কিনে দেওয়া শেষ হলে এইগুলো নিয়ে বাসায় যাবে, তার সাথে এইগুলোর পরে অফিসে এসে আমার বাবার সাথে দেখা করবে। আমি সবটা বলে রেখেছি, বাবা আপনাকে দেখবে, তারপর চাকরিতে রেখে দিবে। ঠিক আছে। এইদিকে ওই পোশাক নিয়ে বাড়িতে আসে। ঈশা পোশাক দেখে ভাবে ওর জন্য ও কিছু এনেছে, তাই আব্দুলের পেছনে ওর রুমে চলে আসে। আব্দুল ওইগুলো রেখে ওয়াশরুমে যায়। এইদিকে ঈশা তো ব্যাগ থেকে বের করে এক এক করে দেখতে থাকে। দেখে তো ঈশার অনেক রাগ হয়, তাই চেঁচিয়ে বলে, ভাইয়া ভাইয়া। কি হয়েছে ঈশা, এইভাবে চিৎকার কেন করছিস? চিৎকার কি সাধে করছি? কিন্তু কি করলাম আমি? তুই শপিং করেছিস ভালো কথা, কিন্তু আমার জন্য কিছু আনলি না। তারপর এত সস্তা জিনিস কেন আনলি? তা তো বলবি, এইগুলো একজনের উপহার, তাই তুই বুঝবি না। আমি কালকে তোর জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তবে 3টা ড্রেস আনবি। কি, এতগুলো কেন? ভাইয়া, মাত্র 3টা ড্রেসের কথা বলেছি, এখানে এতগুলো কিভাবে দেখলি? এমনিতে তোর আলমারিতে 100 ড্রেস পড়ে আছে, তা কি তুই ভুলে গেছিস? ওইগুলো 2-3 বার করে পরা শেষ, তাই আর পড়তে ইচ্ছে করে না। তাই এখন বেশি কথা বলিস না। 3টার বদলে এখন 5টা আনবি ড্রেস, এটাই শেষ কথা। কি? যা বলতেছি
তাই করবি। এইদিকে পরের দিন আব্দুল ওই ঠিকানায় যায়। ওখানে গিয়ে রফিকুল ইসলামের সাথে দেখা করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নামই তো আব্দুল। জি আঙ্কেল। পড়াশোনা কতটুকু করছো? জি, আমি ইন্টারে পড়ার পর সংসারে দারিদ্র্য বেশি হয়ে যায়, সেজন্য কোনো রকমে ইন্টার পাস করি আর পড়তে পারিনি। আচ্ছা, আমার মেয়ে তো তোমার পাঁচটা ব্যাপারে কিছু বলেনি? জি, আমি ওনাকে এই ব্যাপারে কিছু জানাইনি। তুমি পিয়নের চাকরি না করে অফিসের চাকরির পদে কাজ করতে পারো। যখন ইন্টার পাস করছো তখন আশা করে এইসব কিছুও পারবে। ঠিক আছে স্যার। তাহলে কাল কাগজপত্র নিয়ে এসো, আমি ব্যবস্থা করে দেব। এইদিকে ওখান থেকে এসে মার্কেটে ওখানে এসে ঈশার জন্য পছন্দের জন্য জামা কিনে নিয়ে আসে। পথে প্রিয়াঙ্কার সাথে দেখা। তা চাকরি হয়েছে কি? এখনো হয়নি, আমার সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে। কেরানি বা পিয়নের চাকরিতে সার্টিফিকেটের কি প্রয়োজন? উনি চাচ্ছে আমাকে অফিসের ভিতরেই চাকরি দেওয়ার জন্য। তুমি তো কোনো পড়াশোনা করনি। তা পরে জানতে পারবেন। এখন এটা বলুন, আপনার হাতে কি ওটা? আমার বোন বায়না ধরেছে ওর জন্য জামা নিয়ে আসার জন্য, তাই আর কি। কি জামা দেখি তো? এত কম দামি জামা আপনি দেখবেন? অবশ্যই দেখব। এই বলে প্রতিটি জামা দেখতে থাকে। প্রিয়াঙ্কা তো জামাগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা জামাগুলো অনেক দামি মনে হচ্ছে। তা আমার বোন তাহলে এত বড় হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, একদিন তোমার বোনকে নিয়ে এসো, আমি ওর সাথে আলাপ করব। ওর সাথে কেন আলাপ করবেন? তা আপনার বোনকেই জানাবো। এখন যা বলেছি তা শুধু মনে রাখলেই হবে, তবে তাড়াতাড়ি যেন হয়। ঠিক আছে। এইদিকে বাসায় এসে ঈশাকে ড্রেসগুলো দেয়। ঈশাও ড্রেসগুলো দেখতে থাকে। ওয়াও ভাইয়া, ড্রেসগুলো তো অনেক সুন্দর। আমার বোনের জন্য এনেছি, খারাপ হবে কি করে? তুই তো আমার লক্ষ্মী ভাই। কিন্তু তোকে একটা কাজ করতে হবে আমার। কি কাজ? এখন না, সময় হলে জানাবো। ঠিক আছে ভাইয়া। পরের দিন সুন্দর করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে আব্দুল। অফিসে গিয়ে রফিকুল ইসলামকে সবটা দেখায়। উনি সবটা দেখে কয়েকটা কাগজ রেখে দিয়ে চাকরি দিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমাকে বিকাল 5টার দিকে ছুটি দিতে হবে। তাছাড়া চিন্তা করো না, 5টার দিকে এমনিতেও অফিস বন্ধ হয়ে যায়। ধন্যবাদ স্যার। এইদিকে আব্দুল রুম থেকে বের হয়ে যাবে, তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সরি, আমি দেখতে পারিনি। কোনো ব্যাপার না, তোমার চাকরি কি হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, আমার যা করার ছিল তাই করলাম। তবু অনেক কিছু করলেন আমার জন্য। আচ্ছা, আপনি তাহলে কাজে যান, আমার বাবার সাথে কথা আছে। এইদিকে আব্দুল চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা এসে ওর বাবাকে বলে, বাবা, ছেলেটা কেমন? ছেলেটা তো ভালো, কিন্তু তোর মুখ তো অন্য কথা বলতেছে। কি কথা? তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? আব্বু, ওই ছেলের কি আছে যে আমি ওকে ভালোবাসবো? ছেলেটা কিছু করতে পারে না, তাই ভাবলাম একটা ছোটখাটো চাকরি পেলে ছেলেটা নিজের সংসার চালাতে পারবে। তবে ছেলেটা কিন্তু ভালো। দেখো আব্বু, এইসব ব্যাপারে এখানে আসেনি মোটেও। তুমি তোমার কাজ করো, আমি শুধু মানবতা দেখলাম। আচ্ছা, এখন বল আমার কাছে কেন এসেছিস? আমি শুধু মানবতা দেখালাম। এই নে টাকা। এইদিকে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আব্দুল কাজ করতে থাকে। কিছুক্ষণ পর নদীর সাথে প্রিয়াঙ্কা দেখা করে। কি রে, আজকাল মনে হয় অনেক ব্যস্ত থাকিস। কিছু টাকা লাগবে। তেমন একটা না, আসলে আমি ওই ছেলেকে চাকরি দিয়েছিলাম, তাই ওই নিয়ে কাজ করতে করতে একটু সময় তো যাবেই। দেখিস, চাকরির সাথে সাথে নিজের মনটাও দিয়ে দিস না আবার। তোমার কি মাথা ঠিক আছে? ওই রকম একটা ছেলেকে আমি ভালোবাসবো? তাও ঠিক কথা, কোথায় তুই আর কোথায় ওই আব্দুল? চল এখন ভার্সিটিতে যাই। এইদিকে আব্দুল কাজ করতেছে, তখন ওর বাবা কল দেয়। আব্দুল, কোথায় তুই? এই তো আব্বু, আমি তো কাজে। কিন্তু কিছু কি হয়েছে? এখন একটু আমাদের অফিসে আসতে পারবি কি? কি হয়েছে আব্বু, তুমি এরকম করছো কেন? তেমন কিছু না, আসলে আমি একটা জমি দান করব মসজিদের জন্য। এখন জমিটা তো আমি তোর নামে কিনেছি, তাই তুই রাজি থাকলে মসজিদে দিয়ে দিব। বেশ তো আব্বু, মসজিদের কাজে লাগবে, তাহলে তো আরো ভালো।
তাহলে তুমি ওনাদের জমিটা দিয়ে দাও। কিন্তু ওনাদের তো জমিটা কাগজে কলমে বুঝিয়ে দিতে হবে। তা করলে সমস্যা হবে। দেখে গেছে যার নামে দিব সে কোনোভাবে যদি অন্যভাবে জমিটা মেরে দেয় তাহলে কি হবে বুঝতে পেরেছো? কথাটা তো ঠিক বলেছিস। এখন তাহলে কি করা যায়? তুমি জমিটা মসজিদ করার জন্য বলে দাও। জমি ওনাদের কাগজে দিয়ে দিতে হবে, তার দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে ওই নিয়ে ওনাদের বলে দেই। তা যে কথাটা বলার ছিল, তুই কি এখন একবার অফিসে আসতে পারবি? কেন আব্বু, মসজিদের কাজ তো শেষ, তাহলে আবার কি? আছে অন্য আর একটা কাজ। আব্বু আমি বিকাল 5টার পরে আসবো। ঠিক আছে। এইদিকে ওর বাবার সাথে কথা শেষ করে অফিসে এসে সবাইকে ফাইলপত্র এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে। এইদিকে কিছুক্ষণ পর আব্দুল আব্দুল, জি স্যার বলেন। কিছু লোক আসবে আমার রুমে, ওনাদের জন্য নাস্তা আনতে হবে। স্যার নাস্তা তো আছে ওখানে। এখানে তো চা আর বিস্কিট আছে। এই নাও 1000 টাকা। তুমি বাইরে থেকে আঙ্গুর, কমলা, আপেল আরও কিছু ফল নিয়ে আসো। সব কিছু আধা কেজি করে আনবে। ঠিক আছে স্যার। এইগুলো এনে তুমি কেটে রাখবে। এরপর আমি যখন কল দিয়ে আনতে বলবো তুমি সব কিছু নিয়ে একসাথে চলে আসবে। ওকে স্যার। এইদিকে বাজারে চলে আসে। বাজারে ওখানে গিয়ে নদীর সাথে দেখা হলো। কি ব্যাপার আব্দুল, তুমি এখানে কি করো? এই তো আমি ফল কেনার জন্য এসেছি। তা আপনি এখানে কেন? মায়ের জন্য ফল কিনতে এলাম। তা তোমার কাজ কেমন চলছে? জি অনেক ভালো। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, তাহলে চলি এখন। নদীর কাছ থেকে চলে আসে অফিসে, এসে ফলগুলো কেটে রাখে। কিছুক্ষণ পর কয়েকজন লোক প্রিয়াঙ্কার বাবার অফিসের ভেতর চলে আসে। ওনারা নিজেদের মতো করে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর রফিকুলের কথা মতো নাস্তা দিতে আসে আব্দুল। ওখানে সবাইকে নাস্তা দিচ্ছে, তখন ওখানে থাকা একজন লোক দাঁড়িয়ে যায়। ছোট স্যার আপনি এখানে? এইদিকে আব্দুল তাকিয়ে লোকটাকে চিনতে পারে, কেননা বিজনেসের কাজে এই লোকটা আব্দুলের বাড়িতে অনেক এসেছে। সেজন্য আব্দুলকে দেখেই চিনে ফেলে। কিন্তু এখন তো আব্দুলকে কিছু একটা বলে এখান থেকে বের হতেই হবে, নয়তো সবটা বুঝে যাবে। কি ব্যাপার আব্দুল, চুপ করে আছো কেন? উনি তোমাকে ছোট স্যার বলে কেন ডাকলো? আসলে স্যার তা তো আমি নিজেও জানি না। ওনার মনে হয় চিনতে ভুল হচ্ছে আমাকে। আমার তো ভুল হওয়ার কথা না। ও তো আমাদের এখানে কাজ করে। আচ্ছা এখন আপনারা নাস্তা খাওয়া শুরু করে দেন। এইদিকে ওনারা নাস্তা খাচ্ছে আর ওই লোকটা বারবার আব্দুলের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে আব্দুল ওইগুলো ওখান থেকে নিয়ে যায়। আব্দুল যাওয়ার পর ওনারা বিজনেসের ব্যাপারে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলেই ওনারা চলে যায়। বিকেলবেলায় আব্দুল ওর বাবার সাথে দেখা করে। কি হয়েছে বলো? তুই আজকাল কোথায় থাকিস? তোকে তো খুঁজেও পাওয়া যায় না। তুমি কি এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? কথাটা তা না। আচ্ছা একটা কথা বলতো আমাকে। কি কথা? তোকে কয়েকদিনের জন্য একটু লন্ডনে যেতে হবে। কি বলো? কিন্তু কেন? আমাদের কিছু কাজ আছে, তাই তোকে গিয়ে ওসব কাজ হ্যান্ডেল করতে হবে। কিন্তু বাবা আমি কি তা পারবো? তুই আমার ছেলে, তাছাড়া বিজনেস আমাদের রক্তের সাথে মিশে আছে। তাছাড়া সমস্যা হলে আমি তো আছি। তা কয়দিন লাগবে ওখানে সময়? এই তো 5 দিনের মতো। ঠিক আছে। এইদিকে পরের দিন আব্দুল আসে অফিসে। এসে রফিকুল সাহেবের থেকে কয়েকদিনের ছুটি চায়। উনি প্রথমে দিতে চায় না, তখন আব্দুল বলে, স্যার আম্মু অনেক অসুস্থ। ডক্টর বলেছে ওনাকে হসপিটালে ভর্তি করে দিতে হবে। তাছাড়া মাকে দেখার মতো কেউ নেই, সেজন্য আমার ছুটি লাগবে। ঠিক আছে তাই হবে। তুমি তাহলে কয়েকদিনের ছুটি নাও। ধন্যবাদ স্যার। এইদিকে পরের দিন আব্দুল সব কিছু নিয়ে রেডি হয়ে বের হতে যাবে। তখন ঈশা ও জেদ ধরে যাওয়ার জন্য, কিন্তু আব্দুল নিতে চায় না, কেননা ওখানে ঘোরার সময় তেমন একটা পাবে না আব্দুল। তবুও ঈশার কান্নার জন্য নিয়ে যেতে হচ্ছে। তাই রাজি হয়ে ঈশাকে নিয়ে চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেলে উঠে ওরা। পরের দিন, ভাইয়া তুই একটা কাজ কর, যেখানে যাবি আমাকে নিয়ে চল। আমি তো একটা অফিসে যাব, তুই ওখানে গিয়ে কি করবি? আমি গেলে ক্ষতি কি? তাছাড়া আমি তো ওখানে একা একা থেকে বোর হয়ে যাব। ঠিক আছে চল। এইদিকে ঈশাকে নিয়ে চলে আসে। এইভাবে দুদিন চলতে থাকে। আব্দুল কিছুটা কাজ গুছিয়ে এনেছে, তার সাথে ঈশাকে নিয়ে রাতের বেলায় ঘুরতেও পাচ্ছে। কিছুক্ষণ পর
এখানে তো দূর পর্যন্ত এসেছি, কিছু শপিং করে গেলে কেমন হয়? অনেক মন্দ হয়। আমাদের দেশে কি অভাব পড়েছে যে তোকে এখন এখান থেকে নিয়ে যেতে হবে? এখন এখানে এসেছি, আবার কবে আসবো তাই তো জানি না। তাছাড়া নিয়ে যাই কিছু। ঠিক আছে, কিন্তু বেশি কিছু কিনতে পারবি না। পকেট ফাঁকা তেমন একটা নেই। ঠিক আছে, আমি নিজের মতো করে কাজ করতেছি, তুই কোনো একটা দিক হেঁটে হেঁটে আয়। এইদিকে ওখান থেকে বের হয়ে লিফট দিয়ে নিচে নামতে থাকে। তখন আব্দুলের সাথে কারো ধাক্কা লাগে। ধাক্কা লেগে যাওয়ার পর সরি, আমি দেখতে পাইনি। কথাটা বলে সামনে তাকাতেই আব্দুল অবাক হয়ে যায়, কেননা সামনে নদী ও প্রিয়াঙ্কা ওরা দুজনেই দাঁড়িয়েছিল। ওরাও আব্দুলকে এখানে দেখে আশ্চর্য হয়ে যায়। ওরা দুজনে অবাক চোখে তাকিয়ে আছে আব্দুলের দিকে। এইদিকে আব্দুল ওদের কোনো কিছু বুঝতে দিচ্ছে না। এ কি আব্দুল, তুমি এখানে? আপনারা কারা? আর আমার নাম তো আব্দুল না। ভুল কি করে হবে? তুমি তো বাংলাদেশে থাকতে, তাহলে এখানে এলে কি করে? সে অনেক কাহিনী। তার আগে আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা ভুল করছেন। আপনারা যাকে আমি ভেবেছেন আমি সে নাও হতে পারি। আবার আমাকে যার সাথে গুলিয়ে ফেলতেছেন সে আমি। আবার একটা চেহারা অনেকগুলো লোক হয়, হয়তো আপনারা তাও ঠিক করতে পারছেন না। ও, আপনি দেখি আমার মাথাটা পুরো গুলিয়ে ফেলবেন। সরি ভাইয়া, আসলে আপনার চেহারার সাথে আমাদের পরিচিত একজনের চেহারা মিলে যায়। ও, তাই বলুন। আচ্ছা, আমাকে যেতে হবে, একটু সরে দাঁড়ালে যেতে পারি? আচ্ছা যান। আব্দুল চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা ও নদী ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা ওরা রীতিমতো ভূত দেখার মতো হয়ে আছে। কিছুক্ষণ পর ঈশা, তোর হয়েছে কি? তুই কোনো এক দিক থেকে হেঁটে আয়। ভাইয়া, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, এখন বিল পে করে দিয়ে আয়। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা চলে আসে হোটেলে। এদিকে প্রিয়াঙ্কা ও নদী এখনও ভাবতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা ওর বাবাকে কল দিয়ে শিওর হয়ে নেয়। এভাবে আবারও পরের দিন আব্দুল আর ঈশার সাথে নদী ও প্রিয়াঙ্কার আবার দেখা হয়ে যায়। এবার আব্দুলকে দেখতে পেয়ে প্রিয়াঙ্কা ডাক দেয়। এই যে শুনতে পাচ্ছেন? ভাইয়া ভাইয়া, ওই মেয়েগুলো তো তোমাকে ডাকতেছে। আমাকে ডাকবে কেন? আমারও তো সেম কথা, তোকে কেন ডাকবে? এখন যখন ডেকেছে তখন চল আমরা যাই। না, যাওয়াটাই ঠিক হবে না। বলা তো যায় না, যদি আমাদের সব কিছু হাইজ্যাক করে নিয়ে যায়। কিছু হবে না, চল তো। দেখ, তুই কিন্তু কোনো কথা বলবি না। আমি না বলে তুইও বলবি না, আবার আমি হ্যাঁ বলে তুইও হ্যাঁ বলবি। এক কথায় কোনোভাবে কোনো সত্যি কিছু বলা যাবে না। ঠিক আছে। এদিকে ওরা প্রিয়াঙ্কার কাছে যায়। ওখানে যাওয়ার পর আপু, আমার ভাইয়াকে কেন ডেকেছেন? এটা কি তোমার ভাই? কেন, কোনো সন্দেহ আছে কি? সন্দেহ আছে বলেই তো জিজ্ঞেস করলাম। দেখুন, আপনারা এইভাবে আমার পিছনে কেন পড়ে আছেন? পড়ে থাকার কারণ আছে। আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার অনেক মিলে যায়। এখন তো আমার সন্দেহ ওটা আপনিই হবেন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা এই লন্ডনে বাস করতেছি, তাও ছোটোকাল থেকে। আপনি সেখানে কী সব আবোল তাবোল বলতেছেন? না ভাইয়া, কিছু না, আপনারা যেখানে যাওয়ার যেতে পারেন। এইদিকে ওরা চলে যায়। অন্যদিকে নদী প্রিয়াঙ্কাকে বলে, আমি যতদূর জানি থেকে গেলি কেন, বল কি জানিস? আব্দুলেরও একটা বোন আছে, আর এখানেও সেম। কিন্তু কি করব বলো, ওই আব্দুল টোকাইগিরি করে আর এই আব্দুল গাড়ি করে চলাচল করে। পার্থক্য শুধু এটাই। এমনটা হয়নি তো? ওই ছেলে আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। এরকমটা কেন হবে? যদি হতো, ওই আব্দুল টোকাইগিরি করতো না। তাছাড়া এত বড় লোকের সন্তান হলে কোনোভাবেই তো ওইসব এর দ্বারা সম্ভব হবে না। তাও হয়, কিন্তু একই ব্যক্তির চেহারা দুজনের হয় কি করে? তবে একজন হ্যান্ডসাম আর স্টাইলিশ, আর আরেকজন তো ছেঁড়া প্যান্ট পরে আসে। ঠিক তাই। এইদিকে লন্ডনের কাজ শেষ করে আব্দুল ওদের বাড়িতে চলে আসে। এভাবে আব্দুল প্রিয়াঙ্কাদের অফিসে প্রায় 4 মাস চাকরি করে। এইদিকে কিছুক্ষণ পর আব্দুল, তোমাকে কিছু বলার ছিল। কি কথা স্যার? তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। কেন, কি হয়েছে স্যার? আমার ব্যবসায় লস হয়েছে অনেক, তাই কোম্পানি আমি বিক্রি করে দিয়ে লসের টাকা পরিশোধ করব। আর যে টাকা বাঁচবে
ওই টাকা দিয়ে আমি কোনো রকমে বাকি জীবনটা কাটিয়ে দিব। আর প্রিয়াঙ্কার বিয়েটা দিতে পারলেই বাঁচি। কিন্তু কি করে হলো এইসব? আমাদের যে জাহাজটা আসার কথা ছিল ওটা সমুদ্রের মাঝখানে ডুবে গিয়েছে, আর এতে আমাদের 20 কোটি টাকা লস। এখন এই কোম্পানি আর আমাদের যাবতীয় বাকি জমি সম্পত্তি বিক্রি করলে হয়তো আমি টাকা পরিশোধ করতে পারবো। ঠিক আছে স্যার, আমি কাল থেকে তাহলে নতুন কিছু খুঁজবো। ঠিক আছে, তাই করিও। এদিকে প্রিয়াঙ্কার বাবার এরকম অবস্থা দেখে আব্দুলেরই খারাপ লাগছে। এইদিকে পরের দিন প্রিয়াঙ্কা ও নদী লন্ডন থেকে দেশে ফিরে, কেননা প্রিয়াঙ্কা ওর বাবার এত বড় লসের কথা শুনে অনেক কষ্ট পায়। এইদিকে দুদিন পর প্রিয়াঙ্কাদের সব কিছু নিলামে ওঠানো হয়। কিছুক্ষণ পর ওদের বাড়িটা বাদে বাকি সব কিছু নিলামে ওঠানো হয়। বাকি সব কিছু মিলিয়ে 250 কোটি টাকা সব কিছু বিক্রি হয়ে যায়। এইদিকে প্রিয়াঙ্কা ও বাবাকে ধরে কান্না করতে থাকে। কি থেকে কি হয়ে গেল বাবা? আমি তো তাই ভাবছি, কি থেকে কি হয়ে গেল। এখন যাই হয়েছে কিছু করার নেই। বাকি যে 2 কোটি থাকবে তা দিয়ে তোর বিয়ে আর জীবনটা কাটিয়ে দিতে পারলেই হবে। এইদিকে সব কিছু একজনের নামে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, তবে যার নামে এই সব কিছু দেয়া হয় তার পরিচয় আপনারা পরে জানতে পারবেন। সব কিছু হিসেব মিলিয়ে নিয়ে রফিকুল ইসলাম যাদের থেকে মাল কিনেছে ব্যাংকে 200 কোটি টাকার ঋণ সহ আরও 10 লক্ষ টাকা বাড়তি দিতে হয়। এদিকে ওনারা বাড়ির ভিতরে চলে আসে। এখন কি হবে তোর? ভেবেছিলাম তোকে অনেক ভালোভাবে আমি বিদায় দিব, কিন্তু এখন তো আমি বাড়িটা আর 40 লক্ষ টাকায় আমাদের কাছে আছে। এখন কি করবে বাবা? জানি না কি করব। এই বয়সে তো আমি অন্য কারো কাছে হাত পাততেও পারবো না। তাহলে আমি কোনো একটা চাকরি করি। তুই কি চাকরিটা করবি বল? এখানে তো চাকরি দেওয়ার নাম করে মেয়েদের সাথে খুব বাজে আচরণ করা হয়। এদিকে ওনারা কথা বলতেছে, এদিকে আব্দুল আবার ও আগের মতো ছেঁড়া প্যান্ট ও শার্ট পরে প্রিয়াঙ্কার বাবার সাথে দেখা করতে আসে। কেমন আছেন স্যার? আমি তো এখন আর স্যার নেই কারোর। এরকম করে বলবেন না, একটা সময় তো স্যারই বলেছিলাম। এখন আর স্যার বলতে হবে না। আঙ্কেল, এখন তাহলে কি করবেন ভাবছেন? আমি চাকরি করব, এছাড়া তো আর কোনো কিছু করার নেই। কিন্তু চাকরি করবেন কোথায়? চৌধুরী গ্রুপ কোম্পানিতে পিএর জন্য মেয়ে খুঁজতেছে, আমি ওখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাই করুন। কিন্তু কিন্তু কি? আমি চলে গেলে বাবার খেয়াল কে রাখবে? তাছাড়া আমি ওখানে চাকরি যে পাবো তারও তো কোনো ঠিক নেই। তাও কথা ঠিক। প্রিয়াঙ্কা, আমি একটা কথা বলবো, তুই কি তা রাখবি? বলো বাবা, কি কথা রাখতে হবে তোমার? আমি বলছিলাম তুই আব্দুলকে বিয়ে কর। এই কথা শুনে প্রিয়াঙ্কা না যতটা আশ্চর্য হলো তার চেয়ে বেশি আশ্চর্য হলো আব্দুল। রফিকুল ইসলামের কথা শুনে আব্দুল ও প্রিয়াঙ্কা ওর একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। আঙ্কেল, কি বলছেন? আমার মতো একজন টোকাইয়ের কাছে আপনার মেয়েকে তুলে দিবেন? তুমি আমার সাথে কাজ করছো 4 মাস ধরে। এই সময়ে আমি খুব ভালো করে তোমাকে জানতে পেরেছি। তোমার কথা শুনে যদি ওদের থেকে মাল না আনাতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। তাছাড়া প্রিয়াঙ্কা, আব্দুল খুবই ভালো ছেলে। তাছাড়া বিয়ের পর আব্দুল এই বাড়িতে থাকবে। আব্বু, তুমি যখন বলেছো তখন আমি রাজি আব্দুলকে বিয়ে করতে। শেষমেশ টোকাই ছেলেকে বিয়ে করতে হচ্ছে, তবুও ছেলেটা অনেক ভালো। আব্দুল, তুমি রাজি তো? আমিও রাজি। এইদিকে পরের দিন আব্দুল ও প্রিয়াঙ্কার বিয়ে দিয়ে দেয়া হলো। বাসর ঘরে আব্দুল ও প্রিয়াঙ্কা বসে আছে। আব্দুল রুমে আসলে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে পা ছুঁয়ে সালাম করে। এদিকে প্রিয়াঙ্কা কিছু বলতে যাবে তার আগেই আব্দুল বলে, আমি জানি আপনি কি বলতে চান। আমাদের বিয়েটা তাড়াতাড়ি হওয়ার জন্য আপনি এখনও আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না। ঠিক তাই, তবে চিন্তা করবেন না, আমি আপনাকে এইটুকুও অবহেলা করব না। শুধু এটাই বলবো, যতদিন না আমি আপনাকে মন থেকে ভালোবাসতে পারবো আর স্বামী হিসেবে না মানবো, ততদিন আপনি স্বামীর অধিকার আমার উপরে ফলাবেন না। আব্দুল ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল, কেননা আব্দুল জানে এমন কিছু হবে। তবু রাজি হয়ে গেল, কেননা আব্দুল নিজেও চায় প্রিয়াঙ্কা ওকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসুক, যে ভালোবাসায় কোনো জোর জবরদস্তি থাকবে না, আর না কোনো ছলনা। এদিকে 7 দিন কেটে যায়, আব্দুল এখনও টোকাইগিরি করতে থাকে। পরের দিন যখন আব্দুল বাড়িতে আসে, আব্দুল, তুমি কি কিছু কথা বলবো? রাগ করবে না তো? কি কথা বলো? আব্দুল, তুমি টোকাইগিরি করো, এটা আমার অনেক খারাপ লাগে।
তাছাড়া আমি বাসায় একা একা থাকি। বাবাও আগের থেকে তেমন একটা ভালো আছে। তাছাড়া আমি একজন কাজের লোক রেখেছি যে বাবার খেয়াল রাখবে। আমি চাই কাজ করব। কিন্তু তুমি কি কাজ করবে? তুমি চিন্তা করো না, আমি যে কাজই করি না কেন কখনো বস বা কলিগের সাথে ওইরকম সম্পর্কে লিপ্ত হব না। ছি ছি, আমি ওইসব বলিনি। আমি জানি আব্দুল, তোমার রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। একটা মেয়েকে পাশে রেখে টাচ না করে ঘুমাচ্ছ, এতে অনেক কষ্ট হয় তোমার, আমি তা জানি। তবে চিন্তা করো না, আমি চাকরি পেলে দুজনে আমাদের ফুলসজ্জা থেকে সব কিছু শুরু করব। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেইভাবেই হবে। এইদিকে প্রিয়াঙ্কা দেখতে দেখতে চাকরি পেয়ে যায় চৌধুরী কোম্পানিতে। এদিকে প্রিয়াঙ্কা বেশিরভাগ সময় অফিসে থাকে, তাই আব্দুলের জন্য ও সুবিধা হয়। এদিকে আব্দুল বাড়িতে আসে। আব্দুল যে বিয়ে করেছে তা কেউই এখনও জানে না। বাড়িতে ফিরে আব্দুল ওর বাবা মা আর বোনকে ডেকে ওর রুমে আনে। সবাই রুমে এসে বলে, কি ব্যাপার, তুই এভাবে সবাইকে ডেকে এখানে এনেছিস কেন? মা, তোমাদের একটা কথা বলার ছিল, তবে কিভাবে বলবো বুঝতে পারছি না। যদি সবটা শুনে তোমরা আমাকে ভুল বোঝো। ছেলে যত খারাপ কাজই করুক না কেন, কোনো বাবা মাই তাকে ভুল বুঝে না। এখন বল কি হয়েছে? বাবা, আমি বিয়ে করে ফেলেছি, 10 দিনের মতো হবে। এই কথা শুনে সবাই আশ্চর্য হয়। আব্দুল তো ভেবেছিল ওর বাবা মা কিছু অভিমান করবে, কিন্তু ওনারা কোনো অভিমান না করেই বলে, বিয়ে করেছিস ভালো কথা, তা বৌমাকে বাড়িতে নিয়ে আসলি না কেন? সে অনেক কাহিনী, আগে তোমাদের সব কথা বলি, তারপর না হয় তোমরা ডিসিশন নিও আমার কি করা উচিত। ঠিক আছে ভাইয়া, তুই তাহলে বলতে শুরু কর। এরপর আব্দুল সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তবে আব্দুল যা করেছে ওনাদের সবার কাছে ব্যাপারটা ঠিকই লেগেছে। কিছুক্ষণ পর, ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে বলো। বলছিলাম কি, আমাদের একটা কথা রাখবি? কি কথা বল তো শুনি। ভাবি তো আমাদের অফিসে কাজ করে। এখন আমাদের অফিসে যদি কোনো লোক ভাবির সাথে লাইন মারার চেষ্টা করে, তখন কি করবি? তেমন কিছু হবে না বোন আমার। কেন কেন? তোর ভাবি সকালে যাওয়ার সময় বোরকা পরে বের হয়, আর তোর ভাবির জন্য আমি আলাদা কেবিন করেছি, যে রুমে কোনো ছেলে ঢুকা নিষেধ। রুমে বাইরে মেয়ে দুজন সিকিউরিটি থাকে। ওদের কাজ হচ্ছে কোনো ছেলে ভিতরে যেতে চাইলে তাদের বাধা দেওয়া, আর অফিসের কোনো কাজ হলে সিকিউরিটিদের বলবে, ওরা ভিতরে গিয়ে বাকি কাজ করবে। এক কথায় ছেলেরা তোর ভাবির কাছে ঘেঁষতেই পারবে না। তার উপর অফিসে বলা আছে কেউ যেন প্রিয়াঙ্কার ধারে কাছেও না যায়, যদি যায় তাহলে তার চাকরি থাকবে না। শোন না ভাইয়া, আমি বাবা মা ভাবিকে দেখতে যাব। কিন্তু কি করে? ও জানে আমার কেউ নেই পৃথিবীতে। উফ গাধা, আমি তো আমাদের অফিসে যাব। তাছাড়া বাবা তো অফিসে কাজে যাবে, আর মা এমনি যাবে। আমরা তো অফিসে কাজে যাব, সে ফাঁকে ভাবিকে দেখে আসবো একবার। ঠিক আছে, তবে সাবধান, সব তথ্য যেন ফাঁস না হয়ে যায়। চিন্তা করিস না, কোনো কিছুই ফাঁস হবে না। এইদিকে পরের দিন আব্দুলের পরিবার আসে অফিসে। ওই দিন প্রিয়াঙ্কাকে অফিসের ম্যানেজার জানায় এই অফিসের মালিক ওনার পরিবার আসবে। তাই প্রিয়াঙ্কা আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিল, কিন্তু অন্য সবার মতো অফিসের বাইরে গিয়ে বের হতে পারেনি, কারণ এই রুম থেকে বের হওয়া নিষেধ। তাছাড়া এই রুমে আলাদা টেলিভিশন সেট করা হয়েছে, যেন প্রিয়াঙ্কা ভোর হয়ে গেলে টিভি দেখতে পারে। এইদিকে কিছুক্ষণ পর ওনারা প্রিয়াঙ্কার রুমে আসে। আসসালামু আলাইকুম স্যার আর ম্যাম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি, তা তুমি কেমন আছো মা? ম্যাম, এ নিন ফুল। অন্য সবার মতো এই রুমের বাইরে যাওয়ার অনুমতি নেই আমার, তাই যেতে পারিনি। কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি মুখ ঢেকে রেখেছো কেন? মুখোশটা উঠাও। আসলে আমার হাজবেন্ড বলেছে সব সময় মুখে মুখোশ পরে থাকতে কেউ রুমে আসলে। আচ্ছা মা, তা তোমার স্বামীর নাম কি? ম্যাম, আমার হাজবেন্ডের নাম আব্দুল। আচ্ছা, আমি তো তোমার মায়ের মতোই, আর উনি তোমার বাবার মতোই, আর ও তোমার বোনের মতো। আমাদের সামনে মুখ দেখালে তোমার এতটুকু ক্ষতি হবে না। ঠিক আছে ম্যাম। প্রিয়াঙ্কা মুখোশটা উঠিয়ে নিলে ওনারা তাকিয়ে আছে প্রিয়াঙ্কার দিকে, কেননা প্রিয়াঙ্কাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। আর এই সব কিছু আব্দুল ওর রুমে বসে দেখতে থাকে। প্রিয়াঙ্কার রুমে সিসিটিভি ক্যামেরা আছে, যা প্রিয়াঙ্কা নিজেও জানে না। এদিকে আব্দুলের মা বলে,
তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই তোমাকে এই বালা দুটো দিব। তুমি নিবে তো? আপনারা কেন আমাকে কিছু দিতে যাবেন? কেন? আমরা দিলে কি নিবে না? আসলে আপনারা তো অফিসের মালিক, সাধারণ কর্মচারীকে কেন এত কিছু দিতে যাবেন? ভাবি, এটা আমাদের বাড়ি। ভাবি? কে ভাবি? কেউ না তো, এমনি মুখ ফসকে বেরিয়ে গেছে। দেখুন ম্যাম, এত দামি বালা দিলে আমার হাজবেন্ড সন্দেহ করবে আমাকে, বলবে কোনো ছেলে বা কোনো ছেলের সাথে আমি। তেমন কিছু বলবে না। তাছাড়া ওনাকে কল দিন, তাহলে উনি সরাসরি সবটা দেখলে আপনাকে তেমন একটা সন্দেহ করবে না। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে কল দিচ্ছি। এরপর কল দেয়। আব্দুল কল রিসিভ করে। এরপর ঈশা কলে এসে সবটা বলে। এখন প্রিয়াঙ্কা শুধু অপেক্ষা করতেছে আব্দুল কি বলে তা শোনার জন্য। প্রিয়াঙ্কা, ওনারা যখন এত কিছু দিতে চেয়েছে তখন তুমি নিয়ে নাও। সত্যিই নিব তো? নাও। এরপর আব্দুলের মা প্রিয়াঙ্কার হাতে বালা দুটো পরিয়ে দেয় আর বৌমার মতো কপালে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসে। সন্ধ্যের পর অফিসের গাড়ি প্রিয়াঙ্কাকে প্রতিদিন বাড়িতে এসে দিয়ে যায়। প্রিয়াঙ্কা বাড়িতে ঢুকে দেখে আব্দুল ওর বাবার সাথে বসে বসে গল্প করতেছে। তখন ওখানে এসে প্রিয়াঙ্কা ওইগুলো ওর বাবাকে বলে। আব্দুল যখন নিতে বলেছে তখন রফিকুল সাহেব ও কিছু বলেনি। এইদিকে রাতের বেলায়, আচ্ছা আব্দুল, আমি শুনেছি আমি যে অফিসে কাজ করি ওনার একটা ছেলে আছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে? আচ্ছা, এমনটা তো নয় ওনারা আমাকে ওনার ছেলের জন্য পছন্দ করে রেখেছে? তেমন কিছু হবে না। তাছাড়া ওনারা তো জানে তুমি বিবাহিত, তাহলে এমন কিছু ওনারা কেন করবে বলো? তাও ঠিক বলেছ, তুমি আমার স্বামী, কিন্তু অফিস থেকে আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে তাই বললাম তোমাকে। আর আব্দুল, তুমি যে আমার স্বামী, তোমাকে তো ওনারা দেখেননি। ওই নিয়ে আর টেনশন করতে হবে না তোমাকে। ঠিক আছে। আচ্ছা আব্দুল, কালকে এই রুমটা তুমি সুন্দর করে সাজিয়ে রাখবে। কেন? কারণ আছে, যা বলেছি তা যেন হয়। আচ্ছা ঠিক আছে। এইদিকে পরের দিন আব্দুল ফুল কিনে আনে, এনে পুরো রুম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইদিকে রাত 11:30। প্রিয়াঙ্কা আসছে না দেখে আব্দুলের অনেক টেনশন হয়। তাই ড্রাইভারকে কল দিয়ে জানতে পারে প্রিয়াঙ্কা শপিংয়ে গিয়েছে কি যেন কিনতে। তাই আব্দুলের টেনশন মুক্ত হলো। রাত 11:50 প্রিয়াঙ্কা একটা প্যাকেট নিয়ে আসে, ওটা ড্রয়িং রুমে রেখে দেয় আর ওর বাবাকে বলে কেকটা সাজিয়ে রাখার জন্য। রুমে গিয়ে প্রিয়াঙ্কা চেঞ্জ হয়ে আব্দুলের চোখে একটা কাপড় বাঁধতে থাকে। কি করছো কি? কাপড় কেন বাঁধতেছ? তা কিছুক্ষণ পরেই দেখতে পারবে, এখন আমার সাথে হাঁটতে থাকো। প্রিয়াঙ্কা আব্দুলকে নিয়ে ড্রয়িং রুমে আসে এবং কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। সামনে কেক দেখতে পেয়ে আব্দুলের বুঝতে বাকি রইল না যে আজকে ওর জন্মদিন ছিল। এদিকে আব্দুল বুঝতে পারছে না কি বলবে প্রিয়াঙ্কাকে। এরপর আব্দুল কেক কাটে আর প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। এদিকে প্রিয়াঙ্কা ও আব্দুলকে খাইয়ে দেয়, তারপর বাবাকেও খাইয়ে দেয়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার বাবার রুমে ঘুমোতে চলে যায়। অন্যদিকে, সত্যি প্রিয়াঙ্কা, আমি ভাবতে পারিনি তুমি আমার জন্মদিন মনে রাখবে। এখন তো মনে রেখেছি তোমার জন্মদিন। তা আমার গিফট কোথায়? আজকে আমি তোমাকে এমন গিফট দিব যা তোমাকে আগে কেউ কখনো দেয়নি, আর এই গিফটের কথা তুমি সব সময় মনে রাখবে। তা কি সেটা? আমাকে কোলে নিয়ে এখন রুমে চলো, তারপর না হয় বলবো। এরপর আব্দুল প্রিয়াঙ্কাকে কোলে নেয়। প্রিয়াঙ্কা আব্দুলের কাঁধের উপর দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। রুমে যাওয়ার পর প্রিয়াঙ্কাকে আব্দুল নামিয়ে দেয়। প্রিয়াঙ্কা নামার পর বলে, আজকে আমাদের বাসর রাত হবে, আর বউ হিসাবে এটাই তোমাকে দেওয়া আমার গিফট হবে। এখন বলো, তুমি খুশি হয়েছো তো? অনেক খুশি হয়েছি। এমনিতেই সময় কম, তাই চলো আজকের রাতটাকে দুজনে স্মরণীয় করে রেখে দেই। আমিও এই দিনের অপেক্ষায় ছিলাম, যেদিন তুমি নিজের থেকে আমাকে ভালোবেসে আদরে আদরে ভরিয়ে দিতে বলবে। আব্দুল ও প্রিয়াঙ্কা খাটিয়ে শুয়ে পড়ল। তারপর আব্দুল প্রিয়াঙ্কার ঠোঁটে কিস করতে লাগলো। কিছুক্ষণ ঠোঁটে কিস করার পর ঘাড়ে গলায় কিস করতে লাগলো। এক পর্যায়ে প্রিয়াঙ্কার ব্লাউজ পেটিকোট এক এক করে সব খুলে ফেলে দিল। আবারও ঘাড়ে গলায় কিস করতে করতে আস্তে আস্তে আব্দুল প্রিয়াঙ্কার বুকে চুমু খেতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার নাভিতে চলে আসে। নাভিতে চুমু খেতে লাগলো আব্দুল। প্রিয়াঙ্কা কেঁপে কেঁপে উঠতে লাগলো। প্রিয়াঙ্কা নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে উঠল, এই কি করছো কি? উফ, তুমি আমার নাভিতে চুমু খাচ্ছ নাকি বাচ্চাদের মতো ললিপপ চুষে চুষে খাচ্ছ?
এত সুন্দর একটা হট বউকে আদর না করে থাকতে পারি তুমি বলো? ওরে দুষ্টু, তুমি আবার কবে থেকে এত রোমান্টিক হলে? যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি। তাই নাকি আমার রোমান্টিক জামাই? হ্যাঁ গো আমার দুষ্টু বউ। শুধু কি দুষ্টুমি করবে, আদর করবে না? এই তো আমার মিষ্টি বউ, করছি আদর। এরপর আব্দুল নিজের সব কাপড় খুলে ফেলে দিয়ে প্রিয়াঙ্কাকে কাছে টেনে নিয়ে আব্দুল প্রিয়াঙ্কার ভেতর প্রবেশ করতেই প্রিয়াঙ্কা কেঁপে উঠল আর আব্দুলের পিঠ শক্ত করে খামচে জড়িয়ে ধরল। তখন আব্দুল প্রিয়াঙ্কার মুখের দিকে তাকালে আব্দুল দেখতে পেল প্রিয়াঙ্কার চোখের নোনা জল চিকচিক করছে। এটা দেখে আব্দুল প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বলল, প্রিয়াঙ্কা তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? না, তেমন একটা হচ্ছে না। তাহলে তোমার চোখে নোনা জল কেন? প্রথম স্বামীর ভালোবাসার ছোঁয়া, একটু তো কষ্ট হবেই। তাহলে আমি আস্তে আস্তে করি। না, তেমন একটা ব্যথা পাইনি, সমস্যা নেই, আমি সব সামলে নিব। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা ও পাঠক পাঠিকাগণ, এরপর কি হয়েছে তা আপনারা কেউ জানতে চাইেন না, কেননা ওইসব কিছু জানলে লেখক খুবই কষ্ট পাবে, তাই আপনাদের এই ব্যাপারে জানাতে পারছি না। সকালবেলা প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এইদিকে আব্দুল প্রিয়াঙ্কার কোমরের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা প্রিয়াঙ্কা ঠিকই বুঝতে পারে, তাই বলে ওঠে, কি ব্যাপার, রাতে কি মন ভরেনি যে এখনো দেখতে হবে? রাতে তো অন্ধকার ছিল, দেখতে পেলাম আর কোথায়? হয়েছে, তোমার অনেক দেখা, এখন যাও গোসলে। তারপর আমি তো এখন চাকরি করি, তুমি কেন টোকাইগিরি করো বলো তো? আচ্ছা টোকাইগিরি না করলে কি করব? তুমি বাড়িতে থাকবে, তাছাড়া আমি তো চাকরি করি। আমায় কি তোমার বোঝা মনে হচ্ছে? এরকম কথা বলো না প্লিজ। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো? আমি তোমাকে অনেক বিশ্বাস করি। যদি এমন কোনো সময় আসে যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো, তখন কি আমাকে ভুল বুঝবে? কখনোই না, কারণ তুমি কতটা ভালো তা আমার কয়েক মাসে জানা হয়ে গিয়েছে। যেখানে তুমি নিজে বিয়ে করার জন্য বউয়ের উপর স্বামীর অধিকার ফলাওনি, সেখানে অন্য কিছু করবে তা আমি কখনো ভাবতে যাব না। আচ্ছা ঠিক আছে। এদিকে প্রিয়াঙ্কা তৈরি হয়ে অফিসে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর রফিকুল ইসলাম আসে আব্দুলের কাছে। উনি আব্দুলের পাশে এসে বসে তারপর বলেন, আব্দুল, তোমাকে কিছু বলার ছিল। কি কথা? তার আগে আমাকে বলো, তুমি তোমার পরিচয় কেন গোপন করেছিলে? মানে ঠিক বুঝলাম না। আমি সবটা জানি, তুমি টোকাইগিরি করো না। তাহলে আমি কি করি বলুন? তুমি চৌধুরী সাহেবের ছেলে আব্দুল। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু। তোমার আর প্রিয়াঙ্কার বিয়ের কথা ছোটবেলা থেকে ঠিক করা হয়েছিল। কি বলেন, আপনি আমাকে চিনতেন? চিনতাম বলেই তো তোমার সাথে প্রিয়াঙ্কার বিয়েটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছি। এইদিকে দিন যেতে থাকে, আব্দুল ও প্রিয়াঙ্কার মধ্যে সম্পর্ক আরও গভীর হতে থাকে। কিছুদিন যাওয়ার পর, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, রাগ করবে না? রাগ কেন করব? আমি না তুমি কি? আমি না মা হতে চলেছি। কথাটা শুনে আব্দুল তো খুশি হয়ে প্রিয়াঙ্কাকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি মা হতে চলেছো আর আমি বাবা হতে চলেছি, কিন্তু তুমি এই অবস্থায় অফিস করবে কি করে? চাকরিটা ছেড়ে দিতে হবে। কেন চাকরি ছেড়ে দিতে হবে? আমাদের বেবির যখন 8 মাস হবে পেটে থাকাতে, তখন তো আমি আর অফিসে যেতে পারবো না। তাছাড়া এতদিন আমার জন্য অফিসের বস অপেক্ষাও করবে না, তাই কেন থাকতে যাব বলো তো? কথাটা ঠিক বলেছো। এখন আজকে কি অফিসে যাবে? না, আজকে সারাদিন তুমি আমাকে নিয়ে ঘুরবে। ঠিক আছে চলো তাহলে। এইদিকে আব্দুল প্রিয়াঙ্কাকে নিয়ে পার্কে আসে ঘোরার জন্য। পার্কের একটা বেঞ্চে ওরা দুজনে বসে আছে। চারপাশে শুধু কাপল আর কাপল বসে আছে। কিছুক্ষণ পর, তুমি খুশি হয়েছো তো? খুশি হব না কেন? এত বড় একটা সুখবর তুমি আমাকে দিয়েছো। আমাদের ছেলে মেয়ে হলে ওদের কি নাম রাখবো? ওদের নাম এখনো রাখার অনেক সময় পাবো। এখন থেকে তুমি তোমার শরীরের যত্ন নিতে থাকো। তুমি তো আছো, আমি যখন বাসায় আসবো তখন তুমি আমার সেবা করবে। ঠিক আছে তাই করব। এখন আমাকে কোলে নিয়ে একটু হাঁটো। তাই বলে এইভাবে সবার সামনে হাঁটবো? হাঁটবে কেন, কোনো কি সমস্যা? একটুও না। এইদিকে কোলে নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর ওরা দুজনে আবারও একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ওখানে কিছু লোক আসে। ওই তুই ওই ছেলেটা না? কোন ছেলে?
যে সব কথা পরে হবে, আগে তোর একটা ব্যবস্থা করি। মানে? এত মানে বুঝতে পারবো না। তোকে এখন এমন মার মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। এদিকে প্রিয়াঙ্কা ভয় পেয়ে আছে, কেননা ওরা 7-8 জন লোক এখানে আর আব্দুল একা, সেজন্য অনেক ভয় পেয়ে আছে। এদিকে আব্দুল সামনে তাকিয়ে দেখে আবির আসতেছে, ওর সাথে নদীও ছিল, তাই আবিরকে ডাক দেয়। আবির, আবির, এ আবির। আরে আব্দুল বন্ধু, তুই এখানে? ভাবি কেমন আছেন? ভালো আর থাকলাম কই ভাইয়া, এরা দেখুন না আমাদের সাথে ঝামেলা করেই চলেছে। ও, এই ব্যাপার। নদী, তুমি তোমার বান্ধবীকে নিয়ে একটা পাশে গিয়ে দাঁড়াও, আমি এদের ব্যবস্থা করতেছি। এবার নিজেদের ক্ষতি করে বসিয়েন না। তেমন কিছু হবে না। তাছাড়া আবির, তুই নদী আর প্রিয়াঙ্কাকে নিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়া। এদেরকে তো আমি একাই দেখে নিব। প্লিজ আব্দুল, তুমি এরকম কিছু করতে যেও না, তুমি ওদের সাথে একা পারবে না। এইদিকে ওরা সাইডে চলে যায়, আব্দুল ওদের একাই মারতে থাকে। এইদিকে কিছু লোক আব্দুলের হাতে এখানে মার খাচ্ছে, আবার কিছু লোক আবিরের হাতে। এইদিকে কিছুক্ষণ পর ওরা মার খেয়ে শুয়ে আছে সবাই। যাক, সবগুলা মার খেয়ে শুয়ে আছে। তা ভাবি, আপনারা হঠাৎ করে পার্কে কেন? তার আগে এটা বলো, নদীর সাথে তুমি পার্কে কেন? আসলে আমি আর নদী তো একজন আরেকজনকে পছন্দ করি। নদী, তুই তো আমাকে কখনো এই ব্যাপারে কিছু বলিসনি। বলবো কি করে? বিয়ের পর আর 4 মাস, এই মাসগুলোতে তুই কি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস যে আমি তোকে বলবো সবটা? তাই তো, সত্যি রে, আমার মনে ছিল না। তাছাড়া সারাদিন অফিস করে আর সময়ই পাই না। হয়েছে, আর বলতে হবে না। এখন বল তোর কি খবর? এইদিকে প্রিয়াঙ্কা ও নদী দুজনে আলাপ করতে থাকে, এইদিকে আব্দুল ও আবির কথা বলতে থাকে। তা বন্ধু, এখন কি প্রিয়াঙ্কা তোর ব্যাপারে কিছু জানি না? না, আমি ওকে এখনো কোনো কিছু জানাইনি। কিন্তু কেন? আর কত মাস অপেক্ষা করবি? এখনো অনেক মাস অপেক্ষা করা বাকি আছে। কেন বলতো? আমি ওকে সারপ্রাইজ দিব সেজন্য। কি রকম? চিন্তা করিস না, তোকেও জানাবো। এখন তুই আমাকে এটা বল, নদীর সাথে তোর সেটিং হলো কি করে? বন্ধু, সে অনেক কাহিনী। যদি বলতে চাই তাহলে তো গল্পের অর্ধেক ক্যারেক্টার আমাদের নিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এত সমস্যা কি? তোদের দুজনের এখনো অনেক কিছু লেখা বাকি আছে, তাই আমাদের কাহিনী লিখে গল্পটা শেষ না করে তোমরা তোমাদের কাহিনী লিখে গল্পটা সুন্দর করে তুলো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে উঠি আমি। এদিকে নদী ও প্রিয়াঙ্কার কথা বলা শেষ হয়ে গেলে আব্দুল প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে পরের দিন প্রিয়াঙ্কা অফিসে চলে যায়। প্রিয়াঙ্কা যাওয়ার কিছুক্ষণ পর আব্দুল যায় ওখানে। কিছুক্ষণ পরে ম্যাম, আপনাকে স্যার ওনার রুমে যেতে বলেছে। এই কথা শুনে প্রিয়াঙ্কা অনেক অবাক হলো, কেননা আজ এতগুলো মাস প্রিয়াঙ্কা এখানে কাজ করতেছে, কিন্তু কখনো ওর স্যার ওকে এইভাবে ডেকে নেয়নি, তাই প্রিয়াঙ্কা অবাকই হলো। আমি আসতেছি। এরপর প্রিয়াঙ্কা নিজেকে ঠিক করে নেয়, এরপর স্যারের রুমের দিকে রওনা দেয়। স্যার, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ, আমাকে কিছু কাজের জন্য আমেরিকা যেতে হবে, তাই আপনাকেও যেতে হবে। কিন্তু স্যার, আমি বিবাহিত, আপনার সাথে কিভাবে একা যাব এতটা দূরে? তাছাড়া আমার হাজবেন্ড কখনো রাজি হবে না। বেশ তো, আপনি চাইলে আপনার হাজব্যান্ডকেও নিয়ে আসতে পারেন। আপনারা দুজন এক রুমে থাকবেন আর আমি আরেক রুমে। তবে কাজের সময় আপনার স্বামীকে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে অফিসের বাইরের লোক এলাও না। ঠিক আছে স্যার, আমি তাহলে আমার হাজবেন্ডকে নিয়েই যাব। আপনি তাহলে এবার আসতে পারেন। এদিকে প্রিয়াঙ্কা চলে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা যাওয়ার পর আব্দুল চেয়ারটা ঘুরিয়ে সামনের দিকে তাকায়, কেননা এতক্ষণ ধরে আব্দুল চেয়ার ঘুরিয়ে রেখেছিল, যার জন্য প্রিয়াঙ্কা আব্দুলকে দেখতে পারেনি। তবে আব্দুলের মুখে মাস্ক ছিল বলে কণ্ঠটাও চিনতে পারেনি। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা ছুটি নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর, আব্বু, তোমার জামাই কোথায়? জানি না, সকালে বের হয়েছে। আচ্ছা, আমি রুমে গেলাম। এইদিকে কিছুক্ষণ পর আব্দুল বাড়িতে আসাতে প্রিয়াঙ্কা আব্দুলকে সবটা বলে। আচ্ছা, আমি না গেলে হয় না? তুমি না গেলে কি করে হবে? তাছাড়া ওই লোকটা যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করে বসে তখন কি হবে ভেবে দেখেছো? তাছাড়া আমি এখন পর্যন্ত ওনাকে দেখিনি, তাই আমি বলেছি তুমিও আমার সাথে যাবে, কেননা আমি ওনার সাথে একা গেলে তুমি রাগ করবে, সেই জন্য আমি তোমাকে সাথে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এদিকে পরের দিন আব্দুল প্রিয়াঙ্কাকে নিয়ে বের হয়।
পথের মধ্যে প্রিয়াঙ্কার বস মানে আব্দুল মেসেজ করে জানিয়ে দেয় সব কিছু ঠিক করে রেখেছে, এখন শুধুমাত্র ওরা যেন একা এখান থেকে চলে যায়। এতে প্রিয়াঙ্কা খুশি হলো, কেননা প্রিয়াঙ্কা আব্দুলের সাথে কিছুটা সময় তো কাটাতে পারবে। এইদিকে ওরা সব কাজ শেষ করে প্লেনে গিয়ে বসে পড়ে। ওখানে ওরা পুরোটা সময় গল্প করতে করতে চলে আসে। ওখানে আব্দুল গোপনে গোপনে প্রিয়াঙ্কাকে মেসেজ করে বলতে থাকে কি কি করতে হবে। এইদিকে কি ব্যাপার, তোমার বসকে দেখতে পাচ্ছি না? আমিও তো তাই ভাবছিলাম, ওনাকে কোথাও খুঁজেও পাচ্ছি না। তাছাড়া উনি মেসেজ করে আমাকে সব কিছু বলতেছে, সামনে কেন আসছে না তাই বুঝতে পারছি না। আচ্ছা যাক গিয়ে, আমাদের জন্য রুম বুক করা আছে, চলো আমরা রুমে চলে যাই। এইদিকে ওরা রুমে গিয়ে রেস্ট নেয়। এইদিকে ঈশা কল দেয়। কি হয়েছে বলো? কি হয়েছে তা তো তুই বলবি। আমি কি বলবো? তুই যে ভাবিকে নিয়ে চলে গেলি, আর তো আমাদের কথাও কিছু জানালি না। আমি ব্যবসার কাজে আমেরিকা এসেছি, তাছাড়া ওখান থেকে এসে তোদের একটা সারপ্রাইজ দিব। সত্যি বলছিস? কি সারপ্রাইজ বল না আমাকে। সবটা যদি বলে দেই তাহলে আর কি কিছু বাকি থাকে বল আমায়। কিন্তু কি সেটা আমাকে বল। বললাম তো এখানে শুধু 3 দিন থাকবো, তারপর আমি জানাবো। ঠিক আছে ভাই। এইদিকে পরের দিন প্রিয়াঙ্কা আব্দুলকে হোটেলে রেখে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কার বস মানে আব্দুল চলে আসে। আব্দুল কালো একটা হুডি পরে এসেছে আর মুখটা সম্পূর্ণ ঢেকে এসেছে। কিছুক্ষণ পর, স্যার আপনি চলে এসেছেন? হুম। স্যার তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? গাড়িতে উঠুন, আপনাকে বলতেছি। এরপর প্রিয়াঙ্কাকে সবটা বোঝাতে থাকে। প্রিয়াঙ্কা সবটা বুঝে নেয় কিভাবে কী করতে হবে। কিছুক্ষণ পর ওরা একটা অফিসে আসে। প্রিয়াঙ্কা সব ফাইল রেডি করে রেখেছে। এরপর ফাইলে কি কি আছে তা প্রিয়াঙ্কাকে পড়ে বুঝিয়ে দিতে বলে। নিন, সবাইকে ফাইলে থাকা কাজগুলো বুঝিয়ে বলেন। ঠিক আছে স্যার। এইদিকে প্রিয়াঙ্কা সব কিছু বোঝাতে থাকে। সবটা বুঝে ওঠার পর আব্দুল প্রিয়াঙ্কাকে নিয়ে আবারও হোটেলে চলে আসে। হোটেলে এসে প্রিয়াঙ্কাকে রুমে পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কা রুমে গিয়ে আব্দুলকে দেখতে পায়নি, আর পাবি বা কী করে, কেননা আব্দুল তো ছদ্মবেশে প্রিয়াঙ্কার পাশেই। রুমে খোঁজার পর না পেয়ে কল দেয়। কল রিসিভ করে। কোথায় তুমি? রুমে এসে দেখি তুমি নেই। আসলে তুমি রুমে নেই তো, তার উপর আমি একা একা বোর হয়ে যাচ্ছিলাম, সেজন্য আমি চলে আসলাম চারপাশটা ঘুরে দেখার জন্য। তাছাড়া আমি রুমে এসেছি, এখন জলদি করে রুমে আসো। আচ্ছা, আসতেছি। এইদিকে প্রিয়াঙ্কা ওই রুমে ড্রেস চেঞ্জ করে আব্দুলও চলে আসে প্রিয়াঙ্কার রুমে। প্রিয়াঙ্কা আব্দুলকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। ভয় কেন পেলে? আমি তো আশেপাশে ছিলাম তোমার। তবুও কেন জানি ভয় হচ্ছিল। আচ্ছা আমাকে এখন কিছু কাজ করতে হবে এই প্রজেক্টের ব্যাপারে। স্যার অন্য একটা কাজে গিয়েছে, তাই আমাকে বলেছে এই কাজটা করে রাখতে, কিন্তু কিভাবে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। উফ আব্দুল, এই কাজ করা অনেক কঠিন। এটা যারা মাস্টার্স পাস বা আগে থেকে অভিজ্ঞ আছে তারা পারবে। তাহলে কেন আমার কাজের 12টা বাজবে বলো তো? এমনিতেই মাথা ব্যথা, তার উপর কাজ শেষ করব কি করে তাই নিয়ে ভাবতেছি। তুমি এই ওষুধ খেয়ে শুয়ে পড়ো। আমি ঘুমালে কাজটা করবে কে? তাছাড়া এটা সকালে সাবমিট করতে হবে। যদি ওনাদের পছন্দ হয় তাহলে সাইন নিয়েই দেশে ফিরে যাব আমরা। উফ, তোমাকে যা বলেছে তাই করো, ওষুধ খেয়ে ঘুমাও। না আব্দুল, শোনো না, কাজটা শেষ করি আগে। আচ্ছা, পানি তো খাবে? তা খাওয়া যায়। এইদিকে পানির সাথে মাথা ব্যথার ঔষধ আর হালকা ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। প্রিয়াঙ্কা পানি খাওয়ার 5 মিনিট পরেই ঘুমিয়ে পড়ে। এইদিকে আব্দুল সব কাজ শেষ করে নেয়। কাজটা শেষ করতে আব্দুলেরও 3 ঘন্টার মতো লেগেছে। তাই আব্দুল ভাবতে থাকে, উফ, যেখানে আমার 3 ঘন্টা লেগে গেছে সেখানে এই মেয়ে কিনে 1 ঘন্টায় কাজ শেষ করবে? একে নিয়ে আর পারাও যায় না। সব কাজ শেষ করে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আব্দুল উঠে খাবার অর্ডার করে খেয়ে নেয়। সকাল 8টায় ফাইল নিয়ে অফিসে যায় আর ফাইলে সাইন নিয়ে সকাল 9টায় চলে আসে। এদিকে প্রিয়াঙ্কা এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে আব্দুলকে তো সেরকমের বকাবকি শুরু করে দিয়েছে। উফ, তোমার ভালোর জন্য আমি তা করেছি, তাছাড়া চিন্তা করো না, তোমার ফাইলে সাইন নেওয়া শেষ। তোমার স্যার বলেছে তোমাকে নিয়ে যেন আমি দেশে ফিরে যাই। ওনার আরও কিছু কাজ আছে, সেগুলো করা শেষ হলে উনি আসবে। আচ্ছা কাজগুলো করেছে কে?
তোমাকে ভাবতে হবে না, আমি সব গুছিয়ে নিয়েছি। তুমি এখন নাস্তা করো, তারপর আমরা বের হব। এইদিকে প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে আসে। প্রিয়াঙ্কা ফ্রেশ হতেই নাস্তা করে ওরা বেরিয়ে পড়ে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে ওরা নিজেদের বাড়িতে চলে আসে বাড়িতে আসার 3 দিন পর। আচ্ছা, তোমাকে কিছু কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কেন? কি কথা বলো। আমি যে কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানির চেয়ারম্যান আমাকে আর তোমাকে ওনার বাড়িতে ডিনার করার জন্য যেতে বলেছে। হঠাৎ আমাদের কেন? আরে, আমি যে প্রজেক্ট রেডি করেছি এটার জন্য। তাহলে যাবো, সমস্যা কি? কিন্তু আমার জন্য আনইজি লাগতেছে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা কালকেই যাব। ঠিক আছে। পরের দিন ওরা শপিংয়ে যায়। ঈশার জন্য আব্দুল চকলেট কিনে নেয় আর বাকি যার যেটা পছন্দ তার জন্য তা কিনে নেয়। সবটা নেওয়া শেষ হলে প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসে আব্দুল ওর নিজের বাড়িতে। প্রিয়াঙ্কা বাড়ির ভেতরে যাচ্ছে আর অবাক হয়ে চারদিকটা দেখতে থাকে, কেননা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। প্রিয়াঙ্কা আসাতে ওনারা অনেক খুশি হয়। ঈশা তো এসে আব্দুলের হাত থেকে ওর গিফট নিয়ে এসে বসে পড়ে আর বাকিদের জন্য সবটা নিয়ে আসে। এইদিকে প্রিয়াঙ্কা আব্দুলের সাথে ওনাদের আলাপ করিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর, তা তোমরা বিয়ে করছো তো অনেক মাস হলো, তা বেবি নেওয়ার চিন্তা কি করছো? আসলে আন্টি, আমি 2 মাসের প্রেগনেন্ট। এই কথা শুনে আব্দুলের বাবা মা তো দুজনেই খুশি হয় আর ঈশা তো খুশিতে প্রিয়াঙ্কাকে এসে ভাবি ভাবি বলে খুশিতে জড়িয়ে ধরে বলে, উফ, কত খুশি লাগতেছে, আমি ফুপ্পি হব। এইদিকে প্রিয়াঙ্কা ওনাদের কথাগুলো শুনে লজ্জা তো পাই, সাথে কি বলবে বুঝতে পারছে না। ওনাদের খুশি দেখে প্রিয়াঙ্কার মনে হয়েছিল এটা যেন ওরই পরিবার। কিছুক্ষণ পর আব্দুলের মা একটা গহনা নিয়ে আসে। আমি খুব খুশি হয়েছি, তাই আমাদের পক্ষ থেকে এই নেকলেসটা তোমার জন্য। আন্টি, কি বলছেন কি? আমি এটা নিতে পারবো না। আমি আপনাদের অফিসের একজন কর্মচারী। তাছাড়া এত কিছু দেওয়া বা আমার পক্ষে নেওয়া কোনোটাই ঠিক হবে না। কোনো কিছু হবে না, এটা আমি আমার নাতি নাতনির জন্য দিলাম। কি? কিছু না, এটা তোমাকে নিতে হবে ব্যাস, আর রাতে খেয়ে যাবে। এইদিকে প্রিয়াঙ্কা যতক্ষণ ওই বাড়িতে ছিল ততক্ষণ অনেক খুশি ছিল, কেননা প্রিয়াঙ্কা তো আর জানে না এটা যে ওরই বাড়ি। ওখানে রাতের খাবার খেয়ে আসতে যাবে তখনই। আচ্ছা, একটা কথা বলবো কি তোমাকে? কি কথা আন্টি? বলছিলাম কি, এখন তো রাত 1টা বাজে, তাই আজ রাত তোমরা দুজনে আমাদের বাড়িতেই থাকো। কিন্তু আন্টি, আমরা থাকলে তো আপনাদের অসুবিধা হবে। তার উপরে সকালে আবার অফিসে যেতে হবে। তেমন কিছু হবে না, আজকে আমাদের বাড়িতে থাকবে ব্যাস। এইদিকে আব্দুলও রাজি হয়ে যায়। ঈশা আব্দুলের রুমটাই দেখিয়ে দিল ওদের। ভাবি, তুমি এই রুমে থাকো আজকে রাতটা। আচ্ছা, তুমি আমাকে বারবার ভাবি ডাকতেছো কেন? আসলে এমনিতেই বেরিয়ে যাই, আমার ভাইয়া এখনো বিয়ে করেনি তো, সেজন্য কাউকে ভাবি রাখতে পারছি না, তাই আপনাকে ডেকে অভ্যাস করে নিতেছি। ও তাই বলো, আমি তো কি না কি ভেবে নিয়েছিলাম। এইদিকে আব্দুল ও প্রিয়াঙ্কা শুয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার ঘুম আসে না, নতুন জায়গা সেজন্য একটু আনিজি লাগতেছে, তাই উঠে যেতে চাইবে তখনই আব্দুলকে বলে, ওগো শুনছো, আমার ঘুম আসছে না। এটা তো আমাদের বাড়ি না যে ছাদে গিয়ে কাটিয়ে দিব। দারুণ আইডিয়া তো, চলো না ছাদে যাই। কিন্তু এই ছাদে তো কোনো দোলনা নেই। তুমি কি করে জানো? না মানে আমি বাড়িতে আসার পর গিয়েছিলাম, একবার ছাদে দেখলাম তখন। কিন্তু তুমি তো আসার পর থেকে আমার সাথেই ছিলে। তাছাড়া এখন কি করব? দোলনায় বসে চাঁদ দেখতে ইচ্ছে করতেছে। তোমার যখন ইচ্ছা করতেছে তখন তো তা পূরণ করতেই হয়। কিভাবে? ছাদে দোলনা নেই তো কি হয়েছে, এই রুমে বারান্দায় কিন্তু দোলনা আছে। চলো দুজনে গিয়ে ওখানে যাই। 1 মিনিট, তুমি কি করে জানো এই রুমের বারান্দায় দোলনা আছে? আমরা তো এখনো বারান্দায়ও যাইনি। তাহলে তুমি কি করে জানলে তা বলো তো? আরে এখান থেকেই তো দোলনা দেখা যাচ্ছে। কি বলো, এখান থেকে দেখা যাচ্ছে? কই দেখি তো, আমি দেখতে পাই কি না। এইদিকে প্রিয়াঙ্কাকে কাছে টেনে দেখায়। এরপর প্রিয়াঙ্কাকে নিয়ে দোলনায় বসে সারা রাত কাটিয়ে দেয়। সকালবেলায় আব্দুল প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসে ওদের বাড়িতে। এদিকে গল্পের মধ্যে কোনো মারামারি নেই, তাই আপনাদের মধ্যে অনেকে বোর হয়ে যাচ্ছেন।
আবার অনেকে মজা নিচ্ছেন, তাই যারা বোর হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, গল্পটা একটা টোকাই ছেলে কিভাবে একজন সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে তা এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তবে গল্পে এখনও একটা মারামারি থেকে গিয়েছে, যা একটু পরেই আপনাদের মাঝে তুলে ধরব। এখন চলুন অন্যদিকে যাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে। কি সারপ্রাইজ বলো না। যেদিন আমাদের বেবি পৃথিবীতে আসবে সেদিন তোমাকে দিব। তাহলে তো আরো 5 মাসের মতো অপেক্ষা করতে হবে আমাদের বেবিদের জন্য। আমাদের বেবির জন্য না হয় এই মাস কয়েকটা অপেক্ষা করতে কি পারবে না? আমাদের বেবির জন্য এইটুকু তো করতেই পারবো। এই তো আমার লক্ষ্মী বউ। না গো, আমি তোমার রোমান্টিক মিষ্টি বউ। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। এইদিকে যেতে যেতে 2 মাস চলে যায়। আব্দুল একদিন রাস্তার ধারে হাঁটছিল, তখন কয়েকটা ছেলে আসে আব্দুলের সামনে। ছেলেটাকে দেখে আব্দুলের চিনতে আর বাকি রইল না। এই কি তুই এখানে? ওই দিন তোকে আমি তোর পাপের শাস্তি দিয়েছি, আজকে তোকে মনে হয় আবার দিতে হবে। এই বলে ওদের মাঝে মারামারি হতে থাকে। এতে করে ছেলেটি অনেক মার খায়। ওখানে ওদের মেরে আব্দুল চলে আসে। এদিকে আব্দুলের মুখে ও শরীরে কিছুটা মারের দাগ ছিল। প্রিয়াঙ্কা দেখতে পেয়ে আব্দুলকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোমার? কে করলো তোমার এই অবস্থা? আরে আমি ঠিক আছি, ওরা 7 জন ছিল, তাই ওদের সাথে মারামারি করতে গিয়ে এইটুকু অবস্থা হয়েছে, ঠিক হয়ে যাবে। এইদিকে প্রিয়াঙ্কা আর কিছু বলল না। অন্যদিকে পরের দিন আব্দুলের বাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে, বাড়িতে কেউ আছেন? কি হয়েছে অফিসার, আপনারা এখানে কেন? এখানে আব্দুল নামে কেউ কি থাকে? আব্দুল থাকে, কিন্তু উনি আমার স্বামী হয়। কিন্তু কি করেছে ও? আজ রাতে কয়েকটা ছেলেকে মেরেছে, আর ছেলের বাবা থানায় মামলা করেছে, তাই ওনাকে ধরে নিয়ে যেতে এসেছি। কিন্তু অফিসার, ওনারা তো উল্টো আমার হাজবেন্ডকে মারতে এসেছিল, আর আমার হাজবেন্ড নিজেকে রক্ষা করতে গিয়ে এরকমটা হয়েছে। দেখুন, আমরা কিছু করতে পারবো না, ওনার নামে মামলা হয়েছে, তাই ওনাকে আমরা নিয়ে যাব। আপনার কিছু করার থাকলে উকিলের সাথে কথা বলবেন। এই দেখে অফিসার আব্দুলকে নিয়ে যেতে থাকে। যাওয়ার আগে আব্দুল প্রিয়াঙ্কাকে বলে যায়, প্রিয়াঙ্কা, তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসব। তুমি বাড়ির বাইরে একটি পাও দিবে না, তুমি বাড়িতে থাকো, আমি ঠিক 1 ঘন্টার ভিতরে তোমার সামনে চলে আসব। তুমি সত্যি বলছো তো? কিন্তু উকিল কিভাবে ধরবো? সবটা আমার উপরে ছেড়ে দাও, তুমি শুধু আমাদের বেবির কথা চিন্তা করো, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, কিন্তু আমার ভয় হচ্ছে। বললাম তো কোনো ভয় পেতে হবে না। এইদিকে পুলিশ অফিসার আব্দুলকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। কিছুক্ষণ পর আব্দুল আবিরকে কল দেয়। এদিকে 20 মিনিট পর পুলিশ স্টেশনে আব্দুলের বাবা মা আর ঈশাও আসে, আর ওনাদের সাথে আবির উকিল নিয়ে এসেছে। আব্দুলের বাবা মাকে দেখে পুলিশ অফিসার দাঁড়িয়ে যায়। এ কি স্যার, আপনি এখানে? আমি এখানে। আমার ছেলেকে কেন ধরে এনেছেন? স্যার, উনি কি আপনার ছেলে? আমার ছেলে। ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি। সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি আপনার ছেলে ছিল। এরপর থেকে যেন না হয় এমন কিছু। হবে না স্যার। এইদিকে আব্দুল ফিরে আসে। এইদিকে ঈশা, ভাইয়া তুই বাড়িতে ফিরবি কবে? যেদিন তুই ফুপি হবি সেদিন আমি তোর ভাবিকে নিয়ে আসবো এই বাড়িতে। সত্যি ভাইয়া? এদিকে প্রিয়াঙ্কা তো আব্দুলের অপেক্ষায় কান্না করেই চলেছে। 50 মিনিটের মাথায় আব্দুল প্রিয়াঙ্কার সামনে এসে হাজির। আব্দুলকে দেখে প্রিয়াঙ্কা দৌড়ে এসে জড়িয়ে ধরে। আব্দুলও জড়িয়ে ধরে রাখে। এইদিকে যেতে যেতে মাসের পর মাস যেতে থাকে। এখন প্রিয়াঙ্কা আর অফিসে যায় না, কেননা প্রিয়াঙ্কার দেখাশোনার জন্য এখন এমনিতেই লোক লাগে। তাই প্রিয়াঙ্কার আর অফিসে যেতে দেয় না আব্দুল। প্রতিদিন আব্দুল প্রিয়াঙ্কাকে গোসল করিয়ে দেয়া, তৈরি করে দেয়া থেকে শুরু করে খাইয়ে দেয়া সব কাজ আব্দুল করতে থাকে। প্রিয়াঙ্কার তখন প্রায় 9 মাস চলতে থাকে। তবে প্রিয়াঙ্কা আগের থেকে বেশি দুর্বল হয়ে যায়। তাই আব্দুল প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, তোমাকে একটা কথা বলবো, যদি রাখো। কি কথা বলো না। বলছিলাম কি, তোমার অফিসের স্যার উনি বলেছে তোমাকে ওনার বাড়িতে গিয়ে থাকার জন্য। কি বলো? আমি কেন ওনাদের বাড়িতে গিয়ে থাকবো? তোমার সেবা যত্ন করার কেউ নেই, তাই ওনারা বলেছে তোমাকে নিয়ে যেন যাই ওখানে। কিন্তু ওনারা তো আমার অফিসের মালিক, আমাকে কেন যেতে বলেছে আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না।
আচ্ছা, এতে কিছু ভাবতে হবে না। ওনারা বলেছে গাড়ি পাঠিয়ে দিবে, আমাদের বলেছে যাওয়ার জন্য। এইদিকে প্রিয়াঙ্কা কোনো কিছু বলছে না। বিকেলে কয়েকটা গাড়ি আসে, ওখানে একটা অ্যাম্বুলেন্সের করে প্রিয়াঙ্কাকে নিয়ে আসা হলো আব্দুলদের বাড়িতে। প্রিয়াঙ্কা ও আব্দুলের রুমে থাকার ব্যবস্থা করে দেয়া হলো। এদিকে প্রিয়াঙ্কার পাশে থাকার জন্য, দেখাশোনার জন্য 4 জন নার্স আর 2 জন ডক্টর নিয়ে সবসময় আব্দুলের বাড়িতে থাকতো। এদিকে আব্দুলের বাবা মা আর ঈশা আসে ওই রুমে। ভাবি কেমন আছে এখন? তুমি আমাকে ভাবি ডাকলে লজ্জা লাগে আমার। কেন? আমি তো তোমার আপন ভাবি না যে ভাবি বলে ডাকবে। তাছাড়া সত্যি বলতে আপনারা অনেক ভালো। আমার মতো একটা মেয়েকে এত বড় বাড়িতে এনে থাকতে দিয়েছেন, নিজের বৌমায়ের মতো খেয়াল রাখছেন। সত্যি আপনাদের মতো যদি আমার এরকম একটা সংসার হতো তাহলে কতই না আমি লাকি হতাম। বেশ, তো তাহলে এই বাড়িতে থেকে যাও আমাদের সাথে। আসলে তা কি করে হয়? আমার স্বামী আছে, তার উপর আমার সন্তান আসবে কয়েকদিন পর। আমি কিভাবে আপনাদের বাড়িতে থাকবো? তাছাড়া আমার তো কোনো অধিকারও নেই থাকার। আচ্ছা, অধিকার থাকলে কি থাকবে এখানে? তারপরে দেখা যাবে। দেখা গেলে হবে না, বলতে হবে। আচ্ছা, থাকবো। এইদিকে দিন যেতে থাকে, প্রিয়াঙ্কা ব্যথা আর আব্দুলের পরিবারের যত্ন পেতে থাকে। এদিকে আব্দুল অফিস সামলাতে ব্যস্ত হয়ে থাকে। এইদিকে যেতে যেতে 10 মাস শেষ হয়ে যায়। প্রিয়াঙ্কা পেটের ব্যথা বাড়ে, তার সাথে ডক্টর চেষ্টা করে যাচ্ছে বাচ্চা ডেলিভারি করার জন্য। এইদিকে ঈশা কল দিয়ে আব্দুলকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে আব্দুল চলে আসে। এদিকে ডক্টর নিজেদের কাজ করতে ব্যস্ত। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ আসে, তাই সবাই রুমে ঢুকে আর ওনারা বাচ্চাদের আদর করতে থাকে। এইদিকে প্রিয়াঙ্কা তো কিছু বুঝতে পারছে না, তাই আব্দুল সবাইকে বসতে বলে আর প্রিয়াঙ্কাকে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিব বলেছিলাম না? এটা হলো আমার সারপ্রাইজ। এরা আমার পরিবার, আর এটা আমার বাড়ি, আর এরাই হচ্ছে আমার আর তোমার পরিবার। সত্যি বলতেছো তো ওনারা আমার পরিবার? হ্যাঁ, সত্যি ভাবি। এই জন্যই তো আমি তোমাকে দেখলে ভাবি বলে ডাকতাম। কিন্তু তুমি তো টোকাই ছিলে। আমি টোকাইগিরি এই জন্য করতাম যেন আমি একজন সত্যিকারের জীবনসঙ্গী পাই। আমার আসল পরিচয় পেলে লক্ষ লক্ষ মেয়ে আমাকে বিয়ে করার জন্য আসবে। কিন্তু আমি দেখতে চেয়েছি আমাকে ওই অবস্থায় দেখে যদি কেউ ভালোবাসে তাহলে আমি তাকেই বিয়ে করব, আর রাজকুমারীর মতো রাখবো তাকে আমি। কিন্তু বিয়ের পর কেন বলনি আমাকে? এই জন্য, কারণ যদি তুমি আমাকে ভুল বুঝো, সেজন্য আগে তোমাকে বুঝতে শিখেছি, তাই আজকে সবটা জানালাম। আর এই নাও তোমাদের সব কিছু যা আমি কিনেছিলাম, আর আজকে আমি তোমাদের সব কিছু তোমাকে ফিরিয়ে দিলাম। সত্যি আজকে টোকাই ছেলেকে আমি ভালোবেসে কোনো ভুল করিনি। এবার আমাদের বেবিদের আমার কোলে দাও। এই নাও বেবিদের। প্রিয়াঙ্কা আব্দুলের কোলে বেবিদের দিল। আব্দুল বেবিদের নিয়ে খেলতে থাকে আর কপালে চুমু দিতে থাকে। আব্দুলের এমন কাণ্ড দেখে আব্দুলের বাবা মা আর ঈশা রুম থেকে বেরিয়ে যায়। আব্দুল বেবিদের পাশে শুইয়ে দিয়ে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, সত্যি প্রিয়াঙ্কা, তুমি আমাকে আজকে অনেক বড় উপহার দিলে, আমি সারা জীবনে ভুলতে পারবো না। তাই নাকি আমার টোকাই স্বামী? হ্যাঁ গো, আমার লক্ষ্মী মিষ্টি বউ। তাই? তাহলে আমার উপহার কই? সত্যি তুমি উপহার নেবে? নিব। আমি তোমাকে এত বড় উপহার দিলাম, আমার তো হক আছে তোমার উপর উপহার নেওয়ার। আমার উপহার তো তোমাকে শুধু আদরে আদরে ভরিয়ে দেওয়া। তা তো আমি জানি, আমাকে আদরে আদরে ভরিয়ে দেওয়া, এবার কিন্তু আমার আরও বেবি লাগবে। এত বেবি নিয়ে কি করবে? ছোটোখাটো ফুটবল ব্রাজিল টিম বানাবো। তাই? হ্যাঁ গো স্বামী। আচ্ছা, একটু কাছে আসো, ছোট্টখাটো ফুটবল ব্রাজিল টিম বানিয়ে দিচ্ছি। আব্দুলের কথা শুনে প্রিয়াঙ্কা আব্দুলের কাছে এসে বলে, এবার আমার ফুটবল ব্রাজিল টিম বানিয়ে দাও। এই তো দিচ্ছি। আব্দুল কথাটা বলে প্রিয়াঙ্কার মাথার পেছনে হাত দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁটে আব্দুল নিজের ঠোঁট ডুবিয়ে দিল। পাশে থাকা বেবিরা আব্দুল আর প্রিয়াঙ্কার এরকম কাণ্ড দেখে হাত ছোড়াছুড়ি করে হাসতে লাগলো। এটা দেখে আব্দুল আর প্রিয়াঙ্কা ফিক করে হেসে উঠল। তাদের জন্য দোয়া করবেন যাতে আব্দুল আর প্রিয়াঙ্কা হাসি খুশি তাদের বেবিদের নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি অসাধারণ এইরকম ভালোবাসা আর কজন পায়? সত্যিকারে ভালোবাসার মানুষের হাত কখনোই সেই হাত বিশ্বাসঘাতকতা করে না।